আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক। আমি আন্তরিকভাবে দুঃখিত, একটু চোখটা লেগে গেছিল। অফিসে আসছি ৩টার আগেই। অফিসে ৩টার আগে এসে সোফার মধ্যে বসে, একটু সোফার মধ্যে বসে না, অ্যাকচুয়ালি সোফার মধ্যে শুয়ে আমি একটু স্লাইডের কাজগুলা করতেছিলাম, স্লাইডে একটু ফাইনাল টাচ দিচ্ছিলাম। তো মানে আমি আমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট ফাহাদ ভাইকে বলে ১ কাপ কফিও আনায় নিছি, ঠিক কফির কাপও আমার পাশে। তো এরকম একটা সিচুয়েশনে চোখটা লেগে গেছিল। মানে দুপুরবেলা খেয়ে এসে শুক্রবার দুপুরে, উফ, যাক শুকর আলহামদুলিল্লাহ আসতে পারছি আপনাদের সাথে। অন্তিম করিম আজকে না, হ্যাঁ, আজকে আমরা এই বিষয়ে কথা বলবো না। এমনিতেই আমি আজকে মানে ওভারঅল আমাদের দেশের কাহিনী নিয়ে একটু মানসিকভাবে স্যাড খায় আছি। তো নট টুডে। চলেন আমরা আমাদের একদম টপিকের কথায় চলে যাই। আজকে আমরা একদম কোনো গল্প না করি, একদম সলিড পড়ালেখা করি। ১০ মিনিট পরে ক্লাস শুরু করছি, তো ১০ মিনিট পরে হয়তো শেষ করতে হইতে পারে। তো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের লেকচার নাম্বার 8। ব্রো, আপনি নিশ্চয়ই লেকচার নাম্বার 7-এর পিডিএফটা নামায় রাখেন নাই? ওকে ফাইন। আমরা লাস্ট দিন হচ্ছে গ্যাস আর বাষ্প পর্যন্ত পড়ছিলাম। গ্যাস আর বাষ্প পর্যন্ত পড়ছিলাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, শারীরিকভাবে সুস্থ আছি, এবং আমার আব্বু আম্মু আসছেন চিটাগাং থেকে, গতকালকে দুপুরেই এসে পৌঁছাইছেন। তো দেখা হয়েছে আব্বু আম্মুর সাথে। আব্বু আম্মু কিছু মেডিকেল পারপাসে আসছেন। বয়স হইলে যেটা হয়, একটু টুকটাক অসুখ বিসুখ তো লেগেই থাকে। তো সেগুলার কিছু চেক আপ ট্রিটমেন্ট পারপাসে ওনারা আসছেন, বাসায় আছেন, একসাথেই আছি আমরা। তো সেই অর্থে ভালো আছি। আপনি যদি জিজ্ঞেস করেন কেমন আছেন ভাইয়া, ওই অর্থে ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে। বাট ওভারঅল হোয়াট ইজ হ্যাপেনিং আউট দেয়ার খুব বেশি ভালো নাই বস। ওকে, আমরা আজকে এই টপিকগুলো নিয়ে পড়ালেখা করব। কি কি আছে, আমরা লাস্ট দিন হচ্ছে গ্যাস ও বাষ্প পর্যন্ত পড়ছিলাম, এবং আমরা এই জিনিসটা বলছিলাম যে যারা হচ্ছে সম্পূর্ণ আহ শুধুমাত্র চাপ প্রয়োগ করলেই, শুধুমাত্র চাপ প্রয়োগ করলেই যেই যাদেরকে হচ্ছে তরলে পরিণত করা যায় তাদেরকে আমরা বাষ্প বলছিলাম। আর যাদেরকে শুধুমাত্র চাপ প্রয়োগ করলে তরলে পরিণত করা যায় না, ওইটার জন্য টেম্পারেচারটা কমানো লাগে, সংকট তাপমাত্রার নিচে টেম্পারেচারটাকে নেওয়া লাগে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে গ্যাস। তো এই রকমের একটা পার্থক্যের কথা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম। তো আমাদের আদর্শ গ্যাস নিয়ে আমাদের অনেক কথাবার্তা হয়ে গেছে। আদর্শ গ্যাস নিয়ে আমরা কি করছি, আদর্শ গ্যাস নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি। তো আমরা মূলত এখন বাষ্পকে নিয়ে কথাবার্তা বলবো, ব্যাপার। তো আমি একটু ওই লাস্ট দিনের পড়াটা, যেহেতু আমাদের আগের স্লাইডটা নাই, তো এই মাঝামাঝি জায়গায় আমরা কি বলছিলাম, মাঝামাঝি জায়গায় আমরা বলছিলাম হচ্ছে ক্রান্তি বা সংকট তাপমাত্রা। ক্রান্তি বা সংকট তাপমাত্রা, বা যেটাকে ইংরেজিতে কি বলা হয়, ইংরেজিতে বলা হয় হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। যেটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। একটু কষ্ট করে আমার রুমের যেখানে আমি বসি, চেনো তো, ওইটার নিচে আমার ল্যাপটপের চার্জারটা আছে, ওটা নিয়ে আসো কষ্ট করে, ঠিক আছে? ওকে। তো ক্রান্তি তাপমাত্রার নিচে যারা থাকে, ক্রান্তি তাপমাত্রার নিচে যারা থাকে তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি হচ্ছে বাষ্প। আর ক্রান্তি তাপমাত্রার উপরে যারা থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে গ্যাস। বাষ্পকে শুধু চাপ প্রয়োগে তরলে পরিণত করা যায়। বাষ্পকে আমরা কি করতে পারি, বাষ্পকে আমরা শুধু চাপ প্রয়োগে তরলে পরিণত করা যায়, শুধু চাপ প্রয়োগে। এগুলো আমাদের লাস্ট দিনের কথাবার্তাই ছিল, জাস্ট একটু 1 মিনিট মনে করায় দিচ্ছি। শুধু চাপ প্রয়োগে তরলে পরিণত করা যায়, এদেরকে হচ্ছে আমরা বাষ্প বলি। আর গ্যাসকে শুধু চাপ প্রয়োগে তরলে পরিণত করা যায় না, ঠিক আছে? ওকে ফাইন। আমরা প্রয়োজনে আগে সবগুলা টপিক এইটুকু শেষ করব। আমি জানি না আজকে আমরা শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা পুরোপুরি শেষ করতে পারবো কিনা, চেষ্টা থাকবে শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা পুরোপুরি হচ্ছে শেষ করার। তারপরে গাণিতিক সমস্যা, এরপরে চাইলে আব্দুল্লাহর একটা প্রশ্নের উত্তরে আমি বলছি, এরপরে চাইলে হয়তোবা পুরাটা রিভিশন দিব,
বা সেটার প্রয়োজন আছে কিনা গ্রুপে কথা হবে, গ্রুপে তোমাদের সাথে কথা হবে। আমি কিন্তু আইডিয়াল গ্যাস, নর্মালি আমরা আজকে আইডিয়াল গ্যাসের 8ম লেকচার পড়ছি। তো আমার যেই পড়ানোর পেস, অ্যাজ আই নো মাইসেলফ, এতদিন ধরে পড়াচ্ছি, 8টা ক্লাসের মধ্যে আইডিয়াল গ্যাস পুরাপুরি কমপ্লিট হয়ে যায়। 8টা বা সর্বোচ্চ 9টা ক্লাস, 8টা বা সর্বোচ্চ 9টা ক্লাসের মধ্যে আইডিয়াল গ্যাস পুরাপুরি শেষ হয়ে যায়, কিন্তু আমরা আরো বেশি ক্লাস জুড়ে পড়বো, সো আমি অনেক স্লোই পড়াইছি। ওকে আসেন, আমরা কই চলে যাব? আমরা চলে যাব হচ্ছে বাষ্পের কথায়। সো বাষ্পকে আমরা কি করতে পারি? বাষ্পকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলতে পারি হচ্ছে সম্পৃক্ত বাষ্প, বা যেইটার ইংরেজি নামটা কি? যেইটার ইংরেজি নামটা হচ্ছে স্যাচুরেটেড, স্যাচুরেটেড ভেপার, স্যাচুরেটেড ভেপার। ঠিক আছে, সম্পৃক্ত বাষ্প, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে স্যাচুরেটেড ভেপার। এবং আরেক ধরনের বাষ্প হইতে পারে যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি হচ্ছে, মানে ইংরেজিতে বললে আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড ভেপার। ঠিক আছে, তো এই হচ্ছে 2 ধরনের বাষ্প। এখন এই স্যাচুরেটেড ভেপার এবং আনস্যাচুরেটেড ভেপার, এদেরকে কি বলে? মানে মানে আপনারা জানলেন যে বাষ্পের 2টা প্রকার আছে, বাষ্পের 2টা প্রকার আছে। ঠিক আছে, তো এই বাষ্পের 2টা প্রকার আসলে কি কি, কেন আসলে এই 2 ভাগে হচ্ছে বাষ্পকে ভাগ করা হয়েছে, চলেন সেইটা একটু জেনে নেই। তো আমরা যেই সম্পৃক্ত বাষ্পের কথা বলছি, আমরা যেই সম্পৃক্ত বাষ্পের কথা বলছি, একদম একটা রুমের কথা চিন্তা করেন। ধরেন যেই রুমে আমি এখন দাঁড়িয়ে আছি, আমাদের শিখো স্টুডিওর, শিখোর 1 নাম্বার স্টুডিও, আমার পছন্দের, আমাদের শিখোর এই মুহূর্তে 5টা স্টুডিও রয়েছে। কেউ যদি কখনো আমাদের শিখো ক্যাম্পাস বিল্ডিং এ আসো, তখন আমি তোমাদেরকে ঘুরে রাউন্ড ট্রিপ দেওয়া মনে অফিসে 5টা স্টুডিও ঘুরে ঘুরে দেখাবো। এর মধ্যে আমার ফেভারেট হচ্ছে, মানে সবগুলাই পছন্দের, সব স্টুডিওতেই ঘুরে ফিরে ক্লাস নেই, বাট 1 নাম্বার স্টুডিওতে এই মুহূর্তে অবস্থান করছি। এবং 1 নাম্বার এবং 4 নাম্বার এই 2টা স্টুডিও একটু বড় সড়ো আছে, তাই ভালো লাগে আর কি, পছন্দ, ভাল লাগে, ভাল লাগে। ওকে ফাইন। কি 5 নাম্বার? 5 নাম্বারটা জঘন্য। 5 নম্বরে দাঁড়াইলে, থাক সেসব কথা না বলে, এভাবে নিজের অপছন্দের কথা পোলাপানের সামনে বলে দিচ্ছি, এটা কোনো কথা হইলো? ওকে, তাহলে আসেন। তাসনিম, তাসনিম, এটা কে লাস্টে কমেন্টটা কে করছে? তাসনিম তামান্না একদম লাস্টে? না, তাসনিম তামান্না আপু, আপু আমি গরম পানি খাচ্ছি। আসবে এটা পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করছিস তুই, এটা একদম লিখে রাখ খাতার কোনায়। ঠিক আছে, আচ্ছা। তো এই যে সম্পৃক্ত বাষ্প আছে, এই সম্পৃক্ত বাষ্পের আইডিয়াটা কি আগে সেটা বুঝেন। সম্পৃক্ত বাষ্পের আইডিয়াটা কি সেটা একটু বুঝেন। ধরেন এই যে রুমটা আছে, এই রুমের বাতাসের জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা, জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতা মানে কি? মানে এই রুমের বাতাস সর্বোচ্চ যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারে। ধারণ ক্ষমতা মানে কি? ধারণ ক্ষমতা মানে হচ্ছে এই রুমের বাতাস সর্বোচ্চ যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারে ততটুকু। তো মনে করলাম এই রুমের ধারণ ক্ষমতা কত? এই রুমের ধারণ ক্ষমতা হচ্ছে 10 গ্রাম বাষ্প। এই রুমের ধারণ ক্ষমতা কত? এই রুমের ধারণ ক্ষমতা হচ্ছে 10 গ্রাম বাষ্প। ঠিক আছে, এই রুমের ধারণ ক্ষমতাটা কত? এই রুমের ধারণ ক্ষমতাটা হচ্ছে 10 গ্রাম বাষ্প। ফাইন, যে এই রুমের বাতাস সর্বোচ্চ কদ্দুর বাষ্পকে ধরে রাখতে পারবে। ঠিক আছে, এটার পরিমাণ তো অসীম হবে না। ঠিক আছে, আবার এই ধারণ ক্ষমতাটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। ধারণ ক্ষমতা, এই যে দেখো খুব ইম্পর্টেন্ট একটা কথা বলে ফেলছি, খুব ইম্পর্টেন্ট কথা বলছি, মনোযোগ দাও। ধারণ ক্ষমতা কি বললাম? ধারণ ক্ষমতা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তো এই ব্যাপারটা আমি তোমাকে একটু অন্যভাবে এক্সপ্লেইন করি। ধরো আমরা নিশ্চয়ই এখানে ছেলে মেয়ে নির্বিশেষেই গরম পানিতে চা বানাইছি, চা বা কফি আমরা বানাইছি ডেফিনেটলি।
আবার ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবতও আমরা বানাইছি, বা যে কোনো ধরনের শরবত টরবত আমরা বানাইছি। তো আমাদের কাছে কি মনে হয়, আমাদের কাছে কি মনে হয় যে থাকুক না ভাইয়া, তোমার কষ্ট হচ্ছে, তাহলে আমার জন্য ঠিক আছে। তাইলে খেয়াল করো, একদিকে আছে গরম পানি, একদিকে আছে কি ঠান্ডা পানি, একদিকে আছে চা, একদিকে আছে লেবুর শরবত। তো তোমার কাছে কি মনে হয় যে কোন পানিটার মধ্যে, কোন পানিটার মধ্যে চিনি চিনি তাড়াতাড়ি গলে যাবে এবং বেশি চিনি ধরবে? কোন পানিটার মধ্যে, যে এই গরম পানি দিয়ে আমি চা বানাচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে আমি লেবুর শরবত বানাচ্ছি, তাইলে কোন পানিটার মধ্যে চিনি তাড়াতাড়ি গলবে এবং চিনি অনেক বেশি গলবে, বেশি চিনি দেওয়া যাবে, বেশি চিনি দেওয়া যাবে? গুড গুড গুড, ভেরি গুড গুড। এটা আসলে খুবই কমন কনসেপ্ট। তার মানে গরম পানিতে, গরম পানিতে চিনি হচ্ছে তাড়াতাড়ি গলে যাবে, গরম পানিতে হচ্ছে চিনি বেশি পরিমাণে গলবে। তার মানে এটা আমরা বুঝতেছি, মানে এখানে সম্পর্কটা আসলে কিসের? সম্পর্কটা হচ্ছে আসলে দ্রব এবং দ্রাবকের, দ্রব এবং দ্রাবক। ঠিক আছে? তো আমরা যখন বাতাসের ভিতরে বাষ্পের কথা বলতেছি, কথা শুনি এবার, হয়েছে, থ্যাংক ইউ ফর ইউর অ্যান্সার। এবার আবার কথা শুনেন মনোযোগ দিয়ে। আমরা যখন বাতাসের ভিতরে বাষ্পের কথা বলতেছি, তখন আমরা বাতাস বা বায়ুকে চিন্তা করতেছি, বায়ুমণ্ডলকে চিন্তা করতেছি দ্রাবক হিসেবে, বায়ুমণ্ডলকে চিন্তা করতেছি দ্রাবক হিসেবে, আর যেই জলীয় বাষ্পগুলো আছে সেটাকে চিন্তা করতেছি দ্রব হিসেবে, সেটাকে কি চিন্তা করতেছি? দ্রব হিসেবে। ওকে ফাইন। আচ্ছা, তো সম্পৃক্ত বাষ্পের আইডিয়াটা বুঝেন, সম্পৃক্ত বাষ্পের আইডিয়াটা বুঝেন। ধরে নিলাম একটা রুমের ধারণ ক্ষমতা কত? একটা রুমের ধারণ ক্ষমতা হচ্ছে 10 গ্রাম জলীয় বাষ্প। এই রুমটা 10 গ্রাম জলীয় বাষ্প ধারণ করতে পারে, এবং এই রুমটার ভিতরে, এই রুমটার ভিতরে উপস্থিত বাষ্পের পরিমাণ কত? উপস্থিত বাষ্পের পরিমাণও হচ্ছে 10 গ্রাম। উপস্থিত বাষ্পের পরিমাণও হচ্ছে কত? উপস্থিত বাষ্পের পরিমাণও হচ্ছে 10 গ্রাম। বুঝতে পারছেন? মানে যদ্দূর ওর ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার সর্বোচ্চটুকুই সে ধরে রাখছে। আর বেশি ও কি ধরতে পারবে? এর বেশি ও ধরতে পারবে না। এর বেশি জলীয় বাষ্প দিলে ইদার কোনো দরজা জানালা দিয়ে জলীয় বাষ্প বের হয়ে যাবে, অথবা জলীয় বাষ্প পানির ফোঁটা হিসেবে ঝরে পড়বে। তো সেই সব কথাবার্তা আমরা পরে গেলে পড়বো। বাট আপাতত বুঝেন, আপাতত বুঝেন যে কোনো একটা রুমের যতটুক ধারণ ক্ষমতা আছে, কোনো একটা রুমের যতটুক ধারণ ক্ষমতা আছে, সেই ধারণ ক্ষমতার সম্পূর্ণ পরিমাণ যদি সে ধারণ করে থাকে, তাহলে সেই রুমের যেই বাষ্পটা আছে, সেই রুমের যেই বাষ্পটা আছে, সেই বাষ্পটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত বাষ্প। সেই রুমের যেই বাষ্পটা আছে, সেই বাষ্পটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত বাষ্প বা স্যাচুরেটেড ভেপার। জলদি আমাকে বলেন আইডিয়াটা ক্লিয়ার কিনা, আইডিয়াটা ক্লিয়ার কিনা, বুঝতে পারছেন কিনা? মাহমুদুল্লাহ ভাই একটু আমার সাউন্ডটা চেক করেন। বাচ্চা লোক আমাকে একটু জলদি বলেন, আমাদের কিউট কিউট ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট বাচ্চা লোক আমাকে জলদি বলেন, সম্পৃক্ত বাষ্পের আইডিয়াটা বুঝতে পারছি। কোনো একটা রুমের বাতাস যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে সক্ষম, যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে সক্ষম, তার সর্বোচ্চটুকুই ধারণ করে আছে, এর বেশি ও আর ধারণ করতে পারবে না। করা সম্ভব সর্বোচ্চটুকু ধারণ করছে, এর বেশি ও আর ধারণ করতে পারবে না। তো ওই অবস্থায় আমরা কি বলবো? ওই অবস্থায় তাকে আমরা বলবো হচ্ছে কি, ওই অবস্থায় তাকে আমরা বলবো হচ্ছে স্যাচুরেটেড ভেপার, স্যাচুরেটেড ভেপার বা সম্পৃক্ত বাষ্প। আমরা বইয়ের কেতাবি সংজ্ঞাও দেখব, বাট কেতাবি সংজ্ঞা দেখার আগে আমরা একটু নিজেরা জিনিসপত্রটাকে দুমড়ে মুচড়ে বুঝে নিতে চাই। আমরা আগে নিজেদের কনসেপশনটাকে ক্লিয়ার করে নিতে চাই যে কি বলছে না বলছে, এটাকে আমরা কেমনে আয়ত্ত করতে পারি সেইটা আমরা দেখব। আচ্ছা, এবার চলে আসেন, এবার আমরা কি দেখব বাচ্চা লোক? এবার আমরা দেখব হচ্ছে এই যে এই পাশে আছে অসম্পৃক্ত বাষ্প, এই পাশে কি আছে? অসম্পৃক্ত বাষ্প। এই যে ভেরি গুড, কে একদম এই লাস্ট কমেন্টটা কে করছে?
আব্দুল্লাহ আল রাফি, ভেরি গুড। সম্পৃক্ত দ্রবণের মতো, এক্স্যাক্টলি ভাই। আমি তো বলছি যে ব্যাপারটা হচ্ছে দ্রব এবং দ্রাবকের মধ্যে যে সম্পর্ক সেইটার মতো। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এবার আফিয়া কম ধারণ করতে পারে, কম ধারণ করতে পারে, আমরা এখনই দেখব। এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব হচ্ছে অসম্পৃক্ত বাষ্প। এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব হচ্ছে অসম্পৃক্ত বাষ্প। তাইলে আমি ধরে নিলাম যে, আবারও ধরে নিলাম কি, কোনো একটা রুমের ধারণ ক্ষমতা কত? কোনো একটা রুমের ধারণ ক্ষমতা হচ্ছে 10 গ্রাম বাষ্প। কোনো একটা রুমের ধারণ ক্ষমতা হচ্ছে 10 গ্রাম বাষ্প। যে এই রুমের বাতাস সর্বোচ্চ কদ্দুর জলীয় বাষ্পকে ধরে রাখতে পারবে, ধরে রাখলাম তার পরিমাণ হচ্ছে 10 গ্রাম। এখন আমি মনে করলাম যে ভিতরে উপস্থিত আছে 8 গ্রাম বাষ্প। রুমের মধ্যে কদ্দুর উপস্থিত আছে? রুমের মধ্যে উপস্থিত আছে 8 গ্রাম বাষ্প। তাহলে এই রুমের ভিতরে, এই রুমের ভিতরে আমরা কি আরো 2 গ্রাম বাষ্প ঢুকাইতে পারবো না? অথবা আমরা না ঢুকাই, এই রুমের বাতাসটা আরো এক্সট্রা, আরো অতিরিক্ত 2 গ্রাম জলীয় বাষ্প ধারণ করতে পারবে কিনা? তার ধারণ ক্ষমতা কত? 10 গ্রাম। 10 গ্রাম তার ধারণ ক্ষমতা, কিন্তু তার ভিতরে এখন কত উপস্থিত আছে? উপস্থিত আছে 8 গ্রাম। তাহলে এই রুমের বাতাসটা, এই রুমের বাতাস ও কি করতে পারবে? ও আরো 2 গ্রাম বাতাসকে, সরি 2 গ্রাম বাষ্পকে নিজের ভিতরে নিতে পারবে, কন্টেইন করতে পারবে। তো এই ধরনের রুমকে আমরা বলবো হচ্ছে, বা এই ধরনের রুমের বাষ্পকে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত বাষ্প। আর এর আগে গেল আমাদের সম্পৃক্ত বাষ্প। তো এই হচ্ছে 2 ধরনের বাষ্পের প্রকারভেদ। ঠিক আছে, বাষ্পের প্রকারভেদ। আশা করি সবাই বুঝতে পারছেন, আশা করি সবাই বুঝতে পারছেন। তামিম, এর বেশি হয় না, এর বেশি আসলে হওয়াটা অনেক শর্তের উপর নির্ভর করে, চাপ নিয়ে অনেক কাজকর্ম করা যায়, হেনাতেনা হাবিজাবি করা যায়, বাট এর বেশি ধরতে গেলে সেটা অতিপৃক্ত হয়ে যায়। তো দ্যাট পার্ট নট নেসেসারি। তো এর বেশি হবে না, ধারণ ক্ষমতার বেশি থাকা যায় না সাধারণত। সাধারণত ধারণ ক্ষমতার বেশি রাখা যায় না। ঠিক আছে, ওকে। সাজায় কেমনে লিখবেন শুনেন বাবু, আমি একটা জিনিস বলে দেই। সবসময় আমরা চেষ্টা করি সংজ্ঞাগুলা হচ্ছে আমাদের স্লাইডে লিখে দেওয়ার জন্য। যদি কখনো একান্তই না পারি, ভাই সংজ্ঞার জন্য সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে আপনার টেক্সট বুক। শাহজাহান তপন স্যারের বই, ইসাক স্যারের বই, সেলু স্যারের বই, গিয়াসউদ্দিন স্যারের বই। যেই, হ্যাঁ হ্যাঁ 9 গ্রাম হবে। এই যে কে মোবারক ভাই জিজ্ঞেস করছে 9 গ্রাম হবে না? হ্যাঁ 9 গ্রাম হবে। 9 গ্রাম কেন? এখানে যদি 4 গ্রাম থাকে, এখানে যদি 5 গ্রাম থাকে, এখানে যদি 7 গ্রাম থাকে, সবগুলাই আসলে কি রিপ্রেজেন্ট করবে? সবগুলাই রিপ্রেজেন্ট করবে অসম্পৃক্ত বাষ্প। সবগুলাই কি রিপ্রেজেন্ট করবে? অসম্পৃক্ত বাষ্প। কদ্দুর ধারণ ক্ষমতা 10 গ্রাম, কিন্তু আছে কদ্দুর 4 গ্রাম, তাইলে কি? অসম্পৃক্ত। ধারণ ক্ষমতা 10 গ্রাম, আছে কত? 5 গ্রাম, অসম্পৃক্ত। ধারণ ক্ষমতা 10 গ্রাম, আছে কদ্দুর? 7 গ্রাম, অসম্পৃক্ত। সবই অসম্পৃক্ত। শুভ, খুব পণ্ডিতি করতেছো। 9.5, 9.55, এইসব পণ্ডিতির আজকে আমি কোনো অ্যান্সার দিতে ইচ্ছা করতেছে না। ওকে, আসেন এরপরে আমরা কি বলবো? এরপরে আমরা বলবো হচ্ছে বাষ্পচাপের কথা। তো বাষ্পচাপটা কি? বাষ্পচাপ আমরা কাকে বলবো? কোন রুমের বাতাস, কোন রুমের বাতাসের উপরে জলীয় বাষ্প যেই চাপটা প্রদান করে, কোন রুমের উপস্থিত, এই যদ্দূর যা বলছি অদ্দূর পর্যন্ত শেষ, এবার সামনে আগাচ্ছি, সবাই সামনে মনোযোগ দেন। কোন রুমের বাতাসের উপস্থিত বাষ্পগুলো যতটুকু চাপ প্রদান করে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে বাষ্পচাপ। সেটাকে কি বলা হয়? বাষ্পচাপ। আচ্ছা, তো বাষ্পকে আমরা যেহেতু 2 ভাগে ভাগ করছি, সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্প,
সম্পৃক্ত বাষ্প, অসম্পৃক্ত বাষ্প। তো বাষ্পচাপকেও খেয়াল করো, বাষ্পচাপকেও খেয়াল করো, আমরা এই দুই ভাগেই ভাগ করতে পারি। একটা হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ, একটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ। তো যদি আপনাদের সম্পৃক্ত বাষ্প আর অসম্পৃক্ত বাষ্প এইটুকু কনসেপশন ক্লিয়ার থাকে, তাহলে এই দুইটা বাষ্পচাপকে চিনা খুবই সহজ। এই দুইটা বাষ্পচাপকে চিনা খুবই সহজ। কি, আসেন সংজ্ঞা দেখি, বইয়ের কেতাবি সংজ্ঞা দেখে ফেলি, তারপর লাগলে এখান থেকে আমরা কোনো ভাঙচুরের কথাবার্তা বলবো। তাহলে কি বলছে এখান থেকে খেয়াল করেন, আমরা কি দেখতেছি, সম্পৃক্ত বাষ্পচাপ, এবং যেইটাকে আমরা চাইলে মনে রাখতে পারি, কেউ যদি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট থেকে থাকো তারা উপকৃত হবা, বা কথা হচ্ছে ইংরেজি টার্মগুলো আপনাদের জেনে রাখাটা ভালো। আপনারা কি আইইউটির নাম শুনছেন ভাই লোক? আইইউটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, আইইউটির নাম শুনছেন? আইইউটির নাম শুনছেন? ঢাকা শহরের গাজীপুরের দিকে অবস্থিত একটি আধা সরকারি ইউনিভার্সিটি, বিশেষ করে ইসলামিক অর্গানাইজেশন বা ওই কমিউনিটি থেকে প্রতিষ্ঠিত এবং পরিচালিত একটি ইউনিভার্সিটি। গুড গুড, আপনারা অনেকেই আইইউটির নাম শুনছেন, ভেরি গুড। এবং আইইউটি ক্যাম্পাস খুবই সুন্দর, এনভায়রনমেন্ট খুব সুন্দর, থাকা খাওয়ার অবস্থা খুব ভালো, সবই জোশ। ঠিক আছে, আইইউটিতে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এবং আইইউটি অ্যাডমিশন টেস্টে সাবাস, সাবাস বেটা, হাফসা আক্তার, হাফসা আক্তার, গুড গুড, ও ভালো অ্যান্সার দিছে। সেটা হচ্ছে আইইউটি অ্যাডমিশন টেস্টের পরীক্ষা হয় সম্পূর্ণ ইংরেজিতে। তার মানে ফিজিক্সের কোশ্চেন তোকে ইংরেজিতে জিজ্ঞেস করবে, ম্যাথের কোশ্চেনও ইংরেজিতে, কেমিস্ট্রির কোশ্চেনও ইংরেজিতে। তো আইইউটির সব প্রশ্ন, সবকিছু ভালোভাবে এখন জানা লাগবে না, পড়েন মাত্র ফার্স্ট ইয়ারে, অ্যাডমিশন টেস্ট দেরি আছে, এই পুরো জার্নি আমাদের সাথে থাকেন, জেনে যাবেন। বাট কথা হচ্ছে আইইউটি অ্যাডমিশন টেস্ট হয় কি পুরো ইংরেজিতে, পুরো হচ্ছে ইংরেজিতে আপনার আইইউটির অ্যাডমিশন টেস্ট হয়। তো এইটুকুর জন্য হইলেও যাদেরই মনে হয় যে আপনারা এইচএসসির পরে ইঞ্জিনিয়ারিং টার্গেট করবেন, বা আইইউটি ডেফিনেটলি পরীক্ষা দিতেই পারেন, বুয়েট যদি টার্গেট থাকে আইইউটিতে পরীক্ষা দিবেন না কেন? ঠিক আছে, সো ইংরেজি টার্মগুলো জেনে রাখেন এখন থেকেই, যে কোনো সাবজেক্টের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংরেজি টার্মগুলো জেনে রাখেন, উপকৃত হবেন। তো সম্পৃক্ত বাষ্পচাপকে আমরা কি বলবো? খুবই সহজ কথা, স্যাচুরেটেড ভেপার প্রেসার। সম্পৃক্ত বাষ্পকে আমরা বলবো হচ্ছে স্যাচুরেটেড ভেপার প্রেসার। তো স্যাচুরেটেড ভেপার প্রেসারের কেতাবি সংজ্ঞায় কি বলা হয়েছে? কোন নির্দিষ্ট তাপমাত্রায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, কোন কি, কোন নির্দিষ্ট তাপমাত্রায়, লাইনটাই টানতে পারতেছি না ঠিক মতো, কোন নির্দিষ্ট তাপমাত্রায়, কেন তাপমাত্রার কথা এত স্পেসিফিকলি বলে দেওয়া হইলো? কেন তাপমাত্রার কথা এত স্পেসিফিকলি বলে দেওয়া হইলো? কারণ ধারণ ক্ষমতা তাপমাত্রার উপর নির্ভর করে। ধারণ ক্ষমতা কি হয়? ধারণ ক্ষমতা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা যত বাড়ে ধারণ ক্ষমতা তত বৃদ্ধি পায়, তাপমাত্রা যত কমে ধারণ ক্ষমতা তত হ্রাস পায়। ওকে, তো কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানের বাষ্প, এখানে আরো একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আবদ্ধ স্থানের বাষ্প। তার মানে আমরা সবসময়ই একটা আবদ্ধ স্থান চিন্তা করব, একটা রুম, একটা বন্ধ রুম, একটা বন্ধ রুম, যেই রুমে তুমি বসে আছো বা যেই রুমে আমি এখন দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? তো সেই রুম, এরকম একটা রুমের কথা আমরা চিন্তা করব, নট অ্যান ওপেন স্পেস, একটা স্টেডিয়াম, একটা খেলার মাঠ, এরকম জায়গা আমরা চিন্তা করব না, আমরা চিন্তা করব কি ক্লোজড, ক্লোজড রুম। আচ্ছা, তো কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানের বাষ্প সর্বাধিক যে চাপ দেয় তাকে বলা হয় হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ। কেন সর্বাধিক চাপ? কারণ সর্বোচ্চ ধারণ ক্ষমতা থাকে তখন ওর,
ধারণ ক্ষমতা কি থাকে? ধারণ ক্ষমতা থাকে হচ্ছে সর্বোচ্চ পরিমাণে। ওই সর্বোচ্চ পরিমাণ বাষ্প কি করে? সর্বোচ্চ পরিমাণ বাষ্প হচ্ছে সর্বোচ্চ পরিমাণ চাপ দেয়। সর্বোচ্চ পরিমাণ বাষ্প কি করে? সর্বোচ্চ পরিমাণ চাপ দেয়। এই জায়গায় আমি একটা এক্সট্রা স্লাইড একটু অ্যাড করতে চাই, যেই কথাগুলা তোদের বেসিক কনসেপশনের জন্য অনেক জরুরি। এই কথাগুলা বইতে কোথাও ডিরেক্ট লেখা নাই, এই কথাগুলা বইতে কোথাও ডিরেক্ট লেখা নাই। সেটা হচ্ছে, ফার্স্ট কথা বলবো কি, ফার্স্ট কথা বলবো হচ্ছে, শুনো, আমি এখানে এই ব্ল্যাঙ্ক স্লাইডে যা লিখতেছি এগুলা সবগুলাই হচ্ছে কনসেপচুয়াল কথা। এগুলাকে কখনো মানে বইতে পাবেন না, বা এগুলাকে সূত্র টুত্র হিসেবেও চালায় দেওয়ার দরকার নাই, ঠিক আছে? জাস্ট আইডিয়া গ্যাদার করে রাখবেন। সেইটা কি? সেইটা হচ্ছে ধারণ ক্ষমতা, বাতাসের ধারণ ক্ষমতা বা পানির ধারণ ক্ষমতা, যাই বলি না কেন, ধারণ ক্ষমতা ইজ প্রপোর্শনাল হচ্ছে টেম্পারেচার। ধারণ ক্ষমতা ইজ প্রপোর্শনাল হচ্ছে টেম্পারেচার। তার মানে টেম্পারেচার যদি ইনক্রিজ করে, টেম্পারেচার যদি ইনক্রিজ করে, ধারণ ক্ষমতা ইনক্রিজ করবে, এবং টেম্পারেচার যদি ডিক্রিজ করে বা কমে যায়, তখন ধারণ ক্ষমতাটাও কি হবে? ধারণ ক্ষমতাটাও হচ্ছে ডিক্রিজ করবে বা কমে যাবে। তো এইটা হচ্ছে ধারণ ক্ষমতা এবং টেম্পারেচারের মধ্যে ডিপেন্ডেন্সি। ধারণ ক্ষমতা ও টেম্পারেচারের মধ্যে ডিপেন্ডেন্সি। ঠিক আছে? বুঝতে পারছি? বুঝতে পারছি? ওকে, ফাইন। ওকে, তাহলে এবারে চলে আসেন আরেকটা জিনিস। এবার আমরা কথা বলবো হচ্ছে বাষ্পচাপ নিয়ে। এবার আমরা কি নিয়ে কথা বলবো? এবার আমরা কথা বলবো হচ্ছে বাষ্পচাপ নিয়ে। তো বাষ্পচাপ নিয়ে আমাদের কথাবার্তাটা এরকম হবে যে বাষ্পচাপ, বাষ্পচাপ ইজ প্রপোর্শনাল হচ্ছে বাষ্পের ভর। বাষ্পচাপ ইজ প্রপোর্শনাল হচ্ছে বাষ্পের ভর। মনে রাখেন, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেন, ক্যাপাসিটি। ক্যাপাসিটি নানজিবা, ধারণ ক্ষমতা মানে হচ্ছে ক্যাপাসিটি। কদ্দূর সে হচ্ছে ধরে রাখতে পারে সেই ক্যাপাসিটি। খুব সহজ কথা, ক্যাপাসিটির কথা বলা হচ্ছে, ক্যাপাসিটি। ওকে, তো খেয়াল করেন, আমরা যখন আদর্শ গ্যাসের সূত্র পড়ছিলাম, বাচ্চা লোক মনে করে দেখেন একদম শুরুর দিক থেকে আদর্শ গ্যাসের সূত্র আমরা যখন পড়ছিলাম, তখন আমরা প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার, এই তিনজনের মধ্যে অনেক সম্পর্ক দেখছিলাম না? এই তিনজনের মধ্যে, প্রেসার, ভলিউম, টেম্পারেচারের মধ্যে অনেক সম্পর্ক দেখছিলাম। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গে লুসাকের চাপীয় সূত্র, এরকম নানা রকম সূত্র দেখছিলাম। P1V1 সমান P2V2, তারপর V1/V2 সমান T1/T2, অনেক সম্পর্ক দেখছিলাম, ঠিক আছে? বাট মনে রাখেন, এই সম্পর্কগুলা শুধুমাত্র কার জন্য? এই সম্পর্কগুলা শুধুমাত্র হচ্ছে গ্যাসের জন্য। এই সম্পর্কগুলা শুধুমাত্র কার জন্য? ওই যে সূত্রগুলা দেখছিলাম, P1V1, P2V2, V1/T1, V2/T2, এই সম্পর্কগুলা সবগুলা কার জন্য? এই সম্পর্কগুলা সবগুলাই হচ্ছে গ্যাসের জন্য। কার জন্য? গ্যাসের জন্য। আমরা কিন্তু এখন গ্যাসিয়াস স্টেট নিয়ে কথা বলতেছি না, আমরা এখন কথা বলতেছি ভেপার নিয়ে, বাষ্প নিয়ে। তো বাষ্পের চাপের ক্ষেত্রে টেম্পারেচার বা ভলিউমের কোনো সম্পর্ক নাই। মানে ভলিউমের সম্পর্ক আছে, বাট টেম্পারেচারের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? তো বাষ্পচাপ এরকম ওই P1V1/T1, P2V2/T2 ওইসব সূত্র মেনে চলে না। বাষ্পচাপ ডিরেক্টলি ডিপেন্ড করে কার উপর? বাষ্পচাপ ডিরেক্টলি ডিপেন্ড করে হচ্ছে বাষ্পের ভরের উপর। তাহলে সম্পর্কটা কিরকম? সম্পর্কটা হচ্ছে, যদি বাষ্পের ভর বৃদ্ধি পায়, তাহলে
যদি বাষ্পের ভর বৃদ্ধি পায় তাহলে বাষ্পচাপ বৃদ্ধি পাবে, এবং যদি হচ্ছে বাকিটা ভাইস ভার্সা, বোঝা সহজ, যদি হচ্ছে বাষ্পের ভর হ্রাস পায় তখন বাষ্পচাপ হ্রাস পাবে। তাহলে ভর বাড়লে চাপ বাড়বে, ভর কমলে চাপ কমবে। কার ক্ষেত্রে ভাই? এইটা হচ্ছে বাষ্পের ক্ষেত্রে, এইটা হচ্ছে বাষ্পের ক্ষেত্রে। এইটুকু জিনিস বুঝতে পারছি, এইটুকু জিনিস বুঝতে পারছি। বাষ্পের অ্যাকুরেট তো কোনো ভরের ব্যাপার নাই ভাইয়া, বাষ্পের ভর যে কোনো কিছু হইতে পারে। আপনাকে 10 গ্রাম বাষ্প নিয়ে কাজ করতে বলতে পারে, 50 গ্রাম বাষ্প নিয়ে কাজ করতে বলতে পারে, যে কোনো কিছু হইতে পারে। বাষ্পের চাপ বা বাষ্পের ভরের নির্দিষ্ট কোনো মান নাই। ঠিক আছে, ওকে ফাইন, বুঝতে পারছি আমরা। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নেন, লিখে ফেলেন খাতায়। স্ক্রিনশট নেওয়ার চাইতে খাতায় লেখাটা অনেক বেশি ভালো, ব্রেইনে ভালো ক্যাপচার করবে। ইশরাত জাহান জিজ্ঞেস করছে বাষ্প আর গ্যাস কি আলাদা? ইশরাত জাহান, না তুই গতকালকের ক্লাস করছস, না তুই আজকের ক্লাসের শুরুর স্টার্টিংটা দেখছস। ঠিক আছে, আজকের ক্লাসের শুরুর স্টার্টিংটা দেখলেও বাষ্প আর ভর আলাদা কিনা এই কোশ্চেনটা আপনি জিজ্ঞেস করতে পারতেন না, এই কোশ্চেনটা আপনি জিজ্ঞেস করতে পারতেন না। স্যার কি যে করেন না আপনারা, কি যে করেন আপনারা। ওকে ফাইন, আমরা সামনে আগাই, আমরা সামনে আগাই। তাহলে স্যাচুরেটেড ভেপার প্রেসার বা সম্পৃক্ত বাষ্পচাপ কি বলবো? স্যাচুরেটেড ভেপার প্রেসার বা সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থান, ক্লোজড রুমের বাষ্প সর্বাধিক যেই পরিমাণ চাপ দেয় তাকে আমরা কি বলবো? সম্পৃক্ত বাষ্পচাপ। তাকে আমরা কি বলবো? সম্পৃক্ত বাষ্পচাপ। ঠিক আছে, যেমন এটার একটা এক্সাম্পল কি হইতে পারে? এটার একটা এক্সাম্পল হইতে পারে হচ্ছে এই রকম, না এখানে আর ওই গ্যাঞ্জামটা না করি। এটার একটা এক্সাম্পল হইতে পারে হচ্ছে এই রকম। আমি ধরে নিলাম এই হচ্ছে আমাদের শিখর স্টুডিও নাম্বার 1। এই রুমের ধারণ ক্ষমতা কত? এই রুমের বাষ্পের ধারণ ক্ষমতা হচ্ছে, সাপোজ ধরে নিলাম 10 গ্রাম বাষ্প। ধারণ ক্ষমতা কত? ধারণ ক্ষমতা হচ্ছে 10 গ্রাম বাষ্প। তাহলে এই যে ধারণ ক্ষমতা হচ্ছে 10 গ্রাম বাষ্প, রুমের ভিতরে উপস্থিত কত আছে? আচ্ছা, টেম্পারেচারটা এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ধরে নেই আমাদের এই রুমের টেম্পারেচার কত? শুকর আলহামদুলিল্লাহ, আমাদের এই রুমের টেম্পারেচার হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস। অনেক আরামে আছি ভাই, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। তাহির ভাইকে অনেক থ্যাঙ্কস, এনাম ভাইকে অনেক থ্যাঙ্কস, আল্লাহকে অনেক থ্যাঙ্কস। যাই হোক, আসেন, উপস্থিত উপস্থিত আছে কত? সম্পৃক্ত, তো এই রুমটা তো আমরা সম্পৃক্ত বলতে চাচ্ছি। তাহলে উপস্থিত আছে 10 গ্রাম বাষ্প। কদ্দুর উপস্থিত আছে? 10 গ্রাম বাষ্প। তাহলে এই রুমটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? অবভিয়াসলি এই রুমটা হচ্ছে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বা স্যাচুরেটেড। অবশ্যই এই রুমটা হচ্ছে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বা স্যাচুরেটেড। কেন স্যাচুরেটেড? কারণ ধারণ ক্ষমতা কত ভাইয়া? 10 গ্রাম। কদ্দুর আছে ওর ভিতরে? 10 গ্রাম আছে। তাহলে এই যে 10 গ্রাম বাষ্প, এই 10 গ্রাম বাষ্প বাতাসের উপরে একটা চাপ প্রয়োগ করবে। বাতাসের উপরে কি করবে? বাতাসের উপরে একটা চাপ প্রয়োগ করবে। সেই চাপের মানটা কত? আমি ধরে নিলাম যে এই উপস্থিত বাষ্পের চাপের মান, বাচ্চা লোক আমি জাস্ট র্যান্ডম একটা ভ্যালু ধরে নিচ্ছি, আমি জাস্ট র্যান্ডম একটা ভ্যালু ধরে নিচ্ছি। এখানে অন্য কোনো কিছু তোমার চিন্তা করার দরকার নাই যে এটা কি মুখস্থ করা লাগবে, হেনা তেনা হাবি জাবি, এরকম কোনো কিছু না। আমি জাস্ট ধরে নিচ্ছি, এটা জাস্ট একটা ধরে নেওয়া ধারণা। ওকে ফাইন, তাইলে চাপের মান কত? চাপের মান ধরে নিলাম হচ্ছে 25 মিলিমিটার মার্কারি প্রেসার। ঠিক আছে, 25 মিলিমিটার মার্কারি প্রেসার। তাহলে এই যে রুমের, এই যে রুমের বাষ্পচাপটা আছে, এই যে রুমের বাষ্পচাপটা আছে 25 মিলিমিটার মার্কারি প্রেসার, এইটাই ওর
সর্বোচ্চ বাষ্পচাপ, কথা শুনো, আউল ফাউল কমেন্ট করো না। 10 গ্রাম ফিক্স না বাবু, এটা জাস্ট আমরা ধরে নিছি বাচ্চা লোক, এটা আমরা জাস্ট ধরে নিছি। 15 গ্রাম নিলে তখন এখানেও 15 গ্রাম লিখতাম। জাস্ট এটা একটা ধরে নেওয়া ডেটা, এটা মুখস্থ করে ফেলার কোনো কাহিনী নেই। আচ্ছা, তাহলে চাপের মান কত? চাপের মান 25 মিলিমিটার মার্কারি। এখন কথা হচ্ছে এইটাই সর্বোচ্চ বাষ্পচাপ। এইটাই কি? এইটাই হচ্ছে সর্বাধিক বা সর্বোচ্চ বাষ্পচাপ। আপনি জিজ্ঞেস করতে পারেন, ভাই কেমনে বুঝলাম সর্বোচ্চ বাষ্পচাপ? এই যে ধারণ ক্ষমতা কত ছিল? 10 গ্রাম। ধরছে কত পেটের ভিতরে? 10 গ্রাম। এর বেশি ধরতে পারবে না, এর বেশি ধারণ করতে পারবে না। তার মানে এইটাই হচ্ছে সর্বাধিক পরিমাণের বাষ্প। তাহলে সর্বাধিক পরিমাণের বাষ্প যেই চাপ দিবে সেই চাপটাকেই আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ। সেই চাপটাকেই আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ। বুঝতে পারছেন বাচ্চা লোক? তাইলে বায়ুমণ্ডলে বাষ্পচাপ বাড়লে বায়ুমণ্ডলীয় চাপও বাড়ে। আমরা সামনে গিয়ে এই রিলেশনশিপ গুলা দেখবো, আমরা সামনে গিয়ে এই রিলেশনশিপ গুলা দেখবো। বাষ্পের ভর কেজিতে হইতে পারে, বাষ্পের ভর আসলে বাষ্প খুব কম পরিমাণে থাকে, তো কেজি হইলে অনেক বেশি হয়ে যায়, তো এত বেশি বাষ্প আসলে থাকে না। তো এই জন্য আমরা বাষ্পের পরিমাণটাকে সচরাচর সচরাচর আমরা কখনো কেজিতে লিখি না, সচরাচর আমরা কেজিতে লিখি না, আমরা গ্রাম দিয়েই হচ্ছে লিখে দেওয়ার চেষ্টা করি। তো বুঝতে পারছেন বাচ্চা লোক? এই সম্পৃক্ত বাষ্পচাপের ভিতরে কারো কোনো কথা, কোয়েশ্চেন, কোয়েরি, জিজ্ঞাসা আছে? সম্পৃক্ত বাষ্পচাপের ভিতরে কারো কোনো কথা, কোয়েশ্চেন, কোয়েরি, জিজ্ঞাসা আছে কিনা আমাকে একটু জলদি করে বলে ফেলেন, জলদি করে বলে ফেলতে হবে, কুইক কুইক। সবাই বুঝতে পারছেন? ধারণ ক্ষমতা দেওয়া থাকবে না, ধারণ ক্ষমতা দেওয়া লাগবেও না, আমরা অঙ্ক করব, আমরা অঙ্ক করব, অঙ্ক করব, অঙ্ক করলে আরো বেশি ক্লিয়ার হবে। 10 থেকে বেশি হয় কোথায়? ভিতরে, ভিতরে 10 থেকে বেশি হবে না, ভিতরে এইটাই সর্বোচ্চ, এইটুকুই সর্বোচ্চ। কারণ ধারণ ক্ষমতা যদি 10 হয়, ধারণ ক্ষমতা 10 এটা ফিক্স কিছু না, এটা জাস্ট ভাই ধরে নিছে, এটা জাস্ট ভাই ধরে নিছি। তাহলে ধারণ ক্ষমতা যদি 10 হয় এবং উপস্থিত যদি 10 হয়, তখন এই রুমটাকে আমরা বলবো সম্পৃক্ত। ধারণ ক্ষমতার ফিক্সড কোনো ভ্যালু নাই, এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, এবং অঙ্ক করার সময় ধারণ ক্ষমতা দরকারও হয় না। যখন অঙ্ক করব তখন দেখবি ধারণ ক্ষমতা দরকারও হবে না। ওকে ফাইন, এবার চলে আসি আমরা হচ্ছে অসম্পৃক্ত বাষ্পের কথায়। সো কেতাবি সংজ্ঞা, বইয়ের সংজ্ঞায় কি বলছে আসেন, বইয়ের সংজ্ঞাটা 1 মিনিট একটু সময় নিয়ে পড়ে ফেলেন, বইয়ের সংজ্ঞাটা 1 মিনিট একটু সময় নিয়ে পড়ে ফেলেন সবাই। কি বলছে এখানে? কথাগুলা খেয়াল করেন, কথাগুলা খেয়াল করেন। তাহলে ফার্স্ট কথা হচ্ছে তাপমাত্রা নির্দিষ্ট। প্রথম কাহিনী হচ্ছে দেখো, তাপমাত্রা নির্দিষ্ট, কোন নির্দিষ্ট তাপমাত্রায়। ওকে ফাইন, তাপমাত্রা নির্দিষ্ট। তারপরে কি বলছে? কোন আবদ্ধ স্থানের বাষ্পচাপ, আবদ্ধ স্থানের বাষ্পচাপ। তাহলে দেখো আবারও আবদ্ধ রুম, ক্লোজড রুম, আবদ্ধ রুম, ঠিক আছে, আবদ্ধ রুমের বাষ্পচাপ যদি সর্বাধিক বাষ্পচাপের চেয়ে কম হয়, যদি সর্বাধিক বাষ্পচাপের চেয়ে কম হয়, তাহলে সেই চাপকে আমরা কি বলবো? সেই চাপকে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ। মেহেদি হাসান, গুড গুড, ভেরি গুড, এইটাই তো হওয়ার কথা। সম্পৃক্ত বাষ্প যেই চাপটা প্রদান করবে সেটাকে আমরা বলবো সম্পৃক্ত বাষ্পচাপ। সম্পৃক্ত বাষ্প যেই চাপটা প্রদান করবে সেই চাপটাকে আমরা বলবো সম্পৃক্ত বাষ্পচাপ, এবং অসম্পৃক্ত বাষ্প যেই চাপটা প্রদান করবে সেইটাকে আমরা বলবো অসম্পৃক্ত বাষ্পচাপ। ভেরি সিম্পল, এখানে কোনো কনফিউশন বা ডাউটের অবকাশ নাই। তাইলে আসেন আমরা একটু এই কেচ্ছা কাহিনীটাকেই একটু ঘুরে ফিরে একটু দেখে আসি, এখানে কি কাহিনী করা যায়, কিভাবে আমরা হালকার উপর ঝাপসা করে পুরো জিনিসটাকে ঠিক করে ফেলতে পারি। চলো দেখে নেই, চলো দেখে নেই বাচ্চা লোক। আমি ধরে নিলাম বরাবরের মতোই আমার একটা রুম দেওয়া আছে,
যে রুমের ধারণ ক্ষমতা কত, যে মানে 17°C হচ্ছে এই রুমের টেম্পারেচার, ধারণ ক্ষমতা কত, ধারণ ক্ষমতা হচ্ছে ম্যাক্সিমাম 10 গ্রাম বাষ্প। ঠিক আছে, মাহাদি কি জিজ্ঞেস করলি? সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্পচাপের ক্ষেত্রে তাপমাত্রা কি সবসময় ফিক্স থাকে? অবভিয়াসলি তাপমাত্রা ফিক্স থাকে। তাপমাত্রা ফিক্স না রাখলে ধারণ ক্ষমতার মান পাল্টায় যায়, এই জন্য একদম প্রি কন্ডিশন, বেসিক কন্ডিশন হচ্ছে টেম্পারেচার ফিক্সড। আচ্ছা, মাহাদি জিজ্ঞেস করছে তাইলে বায়ুমণ্ডলের চাপ কেমনে হিসাব করে? বায়ুমণ্ডলের চাপ দুইটা চাপের সমষ্টি, গ্যাসের চাপ প্লাস বাষ্পের চাপ, দুইটা মিলায় বায়ুমণ্ডলের চাপ। ঠিক আছে, ওকে। তাইলে আমি ধরে নিলাম উপস্থিত কদ্দুর আছে এই রুমের ভিতরে, আমি ধরে নিলাম এই রুমের ভিতরে উপস্থিত আছে হচ্ছে 6 গ্রাম বাষ্প। কদ্দুর উপস্থিত আছে ভাই? উপস্থিত আছে 6 গ্রাম বাষ্প। আচ্ছা, এখন এই 6 গ্রাম বাষ্প যে আছে, কিছু নির্দিষ্ট বাষ্প তো আছে, তো এই বাষ্পটা কদ্দুর চাপ প্রদান করতেছে ওই রুমের বাতাসের মধ্যে? এই 6 গ্রাম বাষ্প ওই রুমের বাতাসের মধ্যে কদ্দুর চাপ প্রদান করতেছে? এটা কোনো মুখস্থ ভ্যালু না, আমরা জাস্ট বোঝার জন্য ধরে নিচ্ছি। আমি ধরে নিলাম যে ও চাপের মান প্রদান করতেছে 15 মিলিমিটার মার্কারি, 15 মিলিমিটার মার্কারি। কদ্দুর চাপ প্রদান করতেছে 15 মিলিমিটার মার্কারি। তাহলে এই যে 15 মিলিমিটার মার্কারি চাপ, এই চাপটাকে আমরা কি বলবো? এই চাপটাকে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ। এই চাপটাকে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ, যেইটাকে ইংরেজিতে কি বলা হয়? যেইটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে আনস্যাচুরেটেড ভেপার প্রেশার। আনস্যাচুরেটেড ভেপার প্রেশার। ঠিক আছে, এবং এই রুমটা কি? এই রুমটা অবভিয়াসলি অসম্পৃক্ত। এই রুমটা অবভিয়াসলি অসম্পৃক্ত। কেন অসম্পৃক্ত ভাই? কারণ ধারণ ক্ষমতা কত? 10 গ্রাম। ক্ষুধা লাগছিল কদ্দুর খাওয়ার, ক্ষুধা লাগছিল 10 গ্রাম খাওয়ার, ক্ষুধা লাগছিল কত? 10 গ্রাম খাওয়ার, কিন্তু খাবার পাইছিস তুই কদ্দুর 6 গ্রাম। তাইলে পেটে কি আরো ক্ষুধা আছে না? পেটে তো আরো ক্ষুধা আছে। তাহলে কি করতে হবে? আরো 4 গ্রাম খাবার ওকে খাওয়ানো যাইতে পারে। তো যেহেতু পেটে ক্ষুধা আছে, যেহেতু পেটে ক্ষুধা আছে, তাইলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অসম্পৃক্ত রুম। এই রুমটা জলীয় বাষ্প দ্বারা অসম্পৃক্ত। তো এই অসম্পৃক্ত বাষ্প যেই চাপ প্রদান করবে সেই চাপটাই হবে অসম্পৃক্ত বাষ্পচাপ। আশা করি বুঝতে পারছেন মাই ডিয়ার বাচ্চা লোক। জলদি ঝটপট চটপট করে অ্যান্সার করে দেন, আমরা সামনে আগাইতে চাই, দেখতে চাই সামনে আরো কি কি মজার টপিক আমাদের জন্য ওয়েট করছে। জলদি ঝটপট কমেন্ট করে দেন, আমরা একটু পিছন থেকে দেখে আসি, শুরু থেকে আমরা কি কি নিয়ে কথা বলছি। এগুলো আমাদের আগের কথাবার্তাই ছিল। আমরা মোটামুটি সম্পৃক্ত বাষ্পচাপ এবং অসম্পৃক্ত বাষ্পচাপটা পড়ে ফেলছি। ওকে ফাইন, ইজি, ক্লিয়ার, বুঝছি। ওকে, শাবাশ, লাভ ইউ। ইয়েস ভাইয়া, ক্লিয়ার, বুঝতে পারছি। লাভ ইউ সো মাচ, লাভ ইউ সো মাচ। ওকে ওকে, ফার্স্টে আমরা ধারণ ক্ষমতার সাথে তাপমাত্রার সম্পর্ক দেখছি। তাপমাত্রা বাড়লে ধারণ ক্ষমতা বাড়বে, তাপমাত্রা কমলে ধারণ ক্ষমতা কমবে। বাষ্পচাপের সাথে বাষ্পের ভরের সম্পর্ক দেখছি। বাষ্পের ভর বাড়লে বাষ্পচাপ বাড়বে, বাষ্পের ভর কমলে বাষ্পচাপ কমবে। আচ্ছা, এরপরে আমরা দুই রকম বাষ্পের প্রকার দেখছি। একটা হচ্ছে সম্পৃক্ত বাষ্প, আরেকটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্প। যতটুক ধারণ ক্ষমতা আছে ততটুকুই যদি ওর ভিতরে থাকে তাইলে ওইটা হচ্ছে সম্পৃক্ত, আর যতটুক ধারণ ক্ষমতা আছে যদি তার চাইতে কম থাকে, ধারণ ক্ষমতা কত? সর্বোচ্চ 10, আছে কত? 4, 5, 6, 7, 8, 9 সবকিছু, এগুলাকে কি বলবো? অসম্পৃক্ত বাষ্প। ঠিক আছে, ওকে ফাইন। এরপর বাষ্পচাপ কয় ধরনের? ওই সম্পৃক্ত বাষ্পচাপ, অসম্পৃক্ত বাষ্পচাপ। ওকে ফাইন, তাহলে সম্পৃক্ত বাষ্পচাপের সংজ্ঞাটা দেখলাম। সম্পৃক্ত বাষ্প সর্বোচ্চ যেই চাপ দেয় সেটাকে আমরা বলি হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ। অসম্পৃক্ত বাষ্প সর্বোচ্চ যেই চাপ দেয় সেটাকে আমরা বলি হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ। ঠিক আছে,
ওকে ফাইন। তাহলে এবারে আমরা দেখি হচ্ছে বাষ্পচাপের সাথে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পচাপের গ্রাফ। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পচাপের গ্রাফটা আমরা দেখবো এবার। তাইলে খেয়াল করেন এটা কিরকম গ্রাফ, এটা হচ্ছে একটা প্রেসার বনাম ভলিউম গ্রাফ, পিভি গ্রাফ, ঠিক আছে। তাইলে সম্পৃক্ত বাষ্পচাপের ক্ষেত্রে দেখো, যতক্ষণ সম্পৃক্ত থাকতেছে, সম্পৃক্তটাই তো সর্বোচ্চ, এর বেশি তো আর কিছু ধারণ করা সম্ভব না, এর বেশি আর কিছু ধারণ করা সম্ভব, এর বেশি আর কিছু ধারণ করা সম্ভব না। তাহলে যতটুকু সময় পর্যন্ত, যতটুকু সময় পর্যন্ত বাতাসটা সম্পৃক্ত আছে, ততটুকু সময় পর্যন্ত, ততটুকু সময় পর্যন্ত যেই চাপ, সেই চাপটাকে আমরা কি বলবো, সম্পৃক্ত বাষ্পচাপ। এবং মজার কথা হচ্ছে, মজার কথা হচ্ছে এই যে সম্পৃক্ত বাষ্পচাপটা আছে, টাক টাক টাক, এই যে সম্পৃক্ত বাষ্পচাপটা আছে, এই যে সম্পৃক্ত বাষ্পচাপটা আছে, বলতো বাচ্চা লোক, এইটাকে কি আমরা পি ম্যাক্স বলতে পারি না? পি ম্যাক্স বলা যায় না? সর্বোচ্চ যেই চাপ দেয়, সর্বোচ্চ যেই চাপ দেয় সেটাকেই তো আমরা সর্বোচ্চ চাপ বলতে পারি, পি ম্যাক্স। কারণ আমরা সংজ্ঞার ভিতরেই পড়ছি, সর্বাধিক যেই চাপ দেয়, সর্বাধিক যেই চাপ দেয় সেটাকে আমরা কি বলি, সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, পি ম্যাক্স, এটাকে আমরা বলতে পারবো পি ম্যাক্স। আচ্ছা, এরপরে অসম্পৃক্ত বাষ্পচাপের ক্ষেত্রে খেয়াল করো, অসম্পৃক্ত বাষ্পচাপের ক্ষেত্রে খেয়াল করো, আপনাদের কি বয়েলের সূত্র মনে আছে না? প্রেসার বনাম ভলিউম, বয়েলের সূত্র মনে আছে? বয়েল সাহেবের সূত্র মনে আছে? বয়েল সাহেবের সূত্র অনুযায়ী, বয়েল সাহেবের সূত্র অনুযায়ী আমরা কি জানি, প্রেসার হচ্ছে ভলিউমের ব্যস্তানুপাতিক। তো ওই জায়গায় যদি আমরা একটা পিভি ডায়াগ্রাম আঁকতাম, একটা পিভি ডায়াগ্রাম আঁকতাম, তো ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক সম্পর্কের জন্য গ্রাফটা হইতো এরকম। এই কামরুজ্জামান, হোয়াটস রং উইথ ইউ? কামরুজ্জামান, আপনার কোনো কোয়েশ্চেন আছে কি ভাইয়া? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? আদারওয়াইজ তুমি একই কমেন্ট 70 বার করার কাহিনীটা কি? কামরুজ্জামান, আই এম টকিং উইথ ইউ। তুমি একটা লাইন এতবার লিখে কি বুঝাইতে চাচ্ছ সেটা তো আমি বললাম, সেটা তো আমি জানাইলাম, তো এটা বারবার লেখার কি কাহিনী আছে? সরি। তাহলে খেয়াল করেন, বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি দেখছি, যে প্রেসার ভলিউম হচ্ছে কি, প্রেসার ভলিউম হচ্ছে ব্যস্তানুপাতিক। তো এই ব্যস্তানুপাতিক সূত্রের জন্য গ্রাফটা কিরকম হয়, এরকম একটা বাঁকানো রেখা হয়। তো অসম্পৃক্ত বাষ্পচাপের ক্ষেত্রেও, অসম্পৃক্ত বাষ্পচাপের ক্ষেত্রেও প্রেসার ভলিউমের গ্রাফটা ওই গ্যাসের মতোই হয়। অর্থাৎ ভলিউম যত বৃদ্ধি পায়, ভলিউম যত বৃদ্ধি পায়, তত হচ্ছে কি হয়, প্রেসারের ভ্যালু ব্যস্তানুপাতে কমে যাইতে থাকে। এইটা কি, এইটা হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পের প্রেসার বনাম ভলিউমের গ্রাফ, চাপ এবং আয়তনের সম্পর্ক। এবং এই সম্পর্কটা দুই ধরনের গ্যাসের ক্ষেত্রে, দুই ধরনের গ্যাসের ক্ষেত্রে দুই রকম। সম্পৃক্ত বাষ্পচাপটা অলওয়েজ ম্যাক্সিমাম, এর চাইতে বেশি আর কখনো হওয়া পসিবল না। তো সম্পৃক্ত বাষ্পচাপটাকে আমরা বলতে পারি হচ্ছে পি ম্যাক্স। আর সম্পৃক্ত থেকে ভলিউম বাড়তে বাড়তে যখনই হচ্ছে ভলিউম বাড়তে থাকবে, তখন হচ্ছে ব্যস্তানুপাতে বাষ্পচাপটা কমতে থাকবে, সমষ্ণ রেখার মতো। এক্স্যাক্টলি, ঠিক আছে। ওকে, তাহলে কি ভাইয়া আনস্যাচুরেটেড ভেপার প্রেসার আর গ্যাস কি সেম? না 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 না, জায়েদ, জায়েদ, নো নো, নট এন্টায়ারলি লাইক দ্যাট।
আনস্যাচুরেটেড ভেপার এক জিনিস, গ্যাস আরেক জিনিস। ভেপার এবং গ্যাস দুইটাই আলাদা। ভেপার এবং গ্যাস দুইটা আলাদা জিনিস বাবা। আমি জাস্ট বলছি অসম্পৃক্ত বাষ্পের যেই গ্রাফটা, সেই গ্রাফটা বয়েলের সূত্রের গ্রাফের মতো। অসম্পৃক্ত বাষ্পের গ্রাফটা বয়েলের সূত্রের গ্রাফের মতো। ঠিক আছে, ওকে ফাইন। না কোনো পি মিনিমাম নাই, পি মিনিমাম বলে কোনো কিছু আমরা ওভাবে বাইর করি না, প্রেসার মিনিমাম এরকম কোনো কিছু নাই। বলেন স্যার, কিছু বলবেন? ওকে ফাইন। আচ্ছা, এরপরে চলে আসি জলীয় বাষ্পের ঘনত্ব। জলীয় বাষ্পের ঘনত্ব এবং বায়ুর চাপের মধ্যে সম্পর্ক। জলীয় বাষ্পের ঘনত্ব এবং বায়ুর চাপের মধ্যে সম্পর্ক। তো লাইন দুইটা একটু বাইরে চলে গেছে, মানে একটু দূরে চলে গেছে, পুরা স্লাইড ফাঁকা রেখে। তো এই দুইটা সম্পর্ক খেয়াল করো। বাষ্পের জন্য সম্পর্কটা যা, গ্যাসের জন্য সম্পর্কটার মতোই। বাষ্পের জন্য সম্পর্কটা যা, গ্যাসের জন্য সম্পর্কটার মতোই। অর্থাৎ ঘনত্ব হচ্ছে চাপের সমানুপাতিক। চাপ যত বৃদ্ধি করা হবে, কোন একটা সিস্টেমের প্রেসার যত বৃদ্ধি করা হবে, তত হচ্ছে ঘনত্বের মান কি হবে, বৃদ্ধি পাবে। চাপ যত বাড়াবেন, চাপ যত বাড়াবেন, ঘনত্বের মান তত কি হবে, বৃদ্ধি পাবে। চাপ আমরা যদি ইনক্রিজ করি, চাপ আমরা যদি ইনক্রিজ করি, তাহলে কি হবে, তাহলে হচ্ছে ঘনত্ব, বাষ্পের ঘনত্ব বৃদ্ধি পাবে। চাপ আমরা যদি ইনক্রিজ করি তাহলে কি হবে, বাষ্পের ঘনত্ব বৃদ্ধি পাবে। বাকিটা ভাইস ভার্সা। চাপ যদি হ্রাস করা হয় তাহলে বাষ্পের ডেনসিটি বা ঘনত্ব হচ্ছে হ্রাস পাবে। এইটা হচ্ছে কিসের কিসের মধ্যে সম্পর্ক, এইটা হচ্ছে চাপ এবং বাষ্পের ঘনত্বের মধ্যে সম্পর্ক। চাপ এবং বাষ্পের ঘনত্বের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, বয়েলের সূত্রেও পড়ছিলাম। ভেরি গুড। এই যে জিনিসগুলা মিলাইতে পারতেছিস, এই যে জিনিসগুলা মিলাইতে পারতেছিস। বাষ্প যে চাপ দেয় এটা কি অনুভব করা যায়? বেসিক্যালি ব্রো বায়ুমণ্ডলের চাপটাই আমরা অনুভব করি। বাষ্পচাপটা বায়ুমণ্ডলের চাপের ভিতরেই আছে। বাষ্পচাপটা বায়ুমণ্ডলের চাপের ভিতরেই থাকে। ঠিক আছে, ওকে ফাইন। এবারে চলে আসি ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক। তো এই সম্পর্কটাও কিন্তু আমাদের দেখা সম্পর্ক। টেম্পারেচার যত বৃদ্ধি পাবে, তাপমাত্রা যত বাড়বে, তত কি বাতাস প্রসারিত হবে, তত ধারণ ক্ষমতা বাড়বে, তত ঘনত্ব কমে যাবে। তার মানে তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্কটা কি? তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। তাহলে আমরা কি বলতে পারি, যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে ঘনত্ব হ্রাস পাবে, এবং তাপমাত্রা যদি হ্রাস পায় তাহলে ঘনত্ব বৃদ্ধি পাবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক, সহজ বাংলায় ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে এভরিওয়ান, গুড, ভেরি গুড। আমার খুব ভাল লাগতেছে কিছু মানুষজন এই সম্পর্কগুলা যখন পড়াচ্ছি তখন ওরা হচ্ছে আমাকে রেফার করতেছে, ভাই এটা বয়েলের সূত্রের মতো, এইটা হচ্ছে চার্লসের সূত্রের মতো। তো এইটাই আমার আনন্দ, যে তোরা পড়াগুলা মনে রাখতে পারছিস, তোরা পড়াগুলার সাথে মিলাইতে পারছিস, সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কগুলাকে কাজে লাগাইতে পারছিস। এই ব্যাপারগুলাই হচ্ছে আসলে আমার জন্য গুড ফিল, আমার জন্য গুড ফিল। ওকে ফাইন। আমাদের কি নামাজের বিরতি দেওয়ার, ওদের পরের ক্লাস কয়টায়, বা ওদের আদৌ ক্লাস আছে কিনা, নাকি শুক্রবারে ওদের একটাই ক্লাস?
ওকে ফাইন। জলীয় বাষ্পের ভরের সাথে এই জায়গায় আমরা কি দেখবো, এই জায়গায় আমরা দুইটা সম্পর্ক দেখবো, কার সাথে কার। একটা হচ্ছে জলীয় বাষ্পের ভর, জলীয় বাষ্পের ভরের সাথে আমরা দেখব হচ্ছে বায়ুর চাপের সম্পর্ক। তো এই সম্পর্কটা কিরকম, এই সম্পর্কটা হচ্ছে জাস্ট এই রকম একটা, মানে y ইকুয়ালস টু মাইনাস mx, y ইকুয়ালস টু মাইনাস mx। এই গ্রাফটার একদম অ্যাকচুয়াল পরিচয়টা কি, এই গ্রাফটার অ্যাকচুয়াল পরিচয় হচ্ছে, না y ইকুয়ালস টু মাইনাস mx কি বলা যায়, y ইকুয়ালস টু মাইনাস mx সেটা আবার মূল বিন্দুগামী হইতে হইতো না। তো এইটা মেবি হচ্ছে y ইকুয়ালস টু মাইনাস mx প্লাস c, যদি আমি খুব বেশি ভুল না করে থাকি, যদি আমি খুব বেশি ভুল না করে থাকি তাহলে এইটা হচ্ছে এইরকম একটা সম্পর্ক বুঝাচ্ছে, এটা হচ্ছে এরকম একটা সম্পর্ক বুঝাচ্ছে। ঠিক আছে, যে বাষ্পের ভর যত বৃদ্ধি পাবে, বাষ্পের ভর যত বৃদ্ধি পাবে বায়ুর চাপ হচ্ছে হ্রাস পাইতে থাকবে, বাষ্পের ভর যত বৃদ্ধি পাইতে থাকবে বায়ুর চাপ হচ্ছে হ্রাস পাইতে থাকবে। সম্পর্কটা লিখলাম না, সম্পর্কটার ব্যাপারে আমি শিওর না। ঠিক আছে, ওকে ফাইন, ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা লাস্ট ওয়ান, মানে আরো একটা গ্রাফ আমরা দেখতেছি। এখানে আমি একটা মজার কথা বলে দেই ভাইয়া এবং আপুরা, আপনারা সবগুলা গ্রাফ, এই যে আমি যতগুলা গ্রাফ দেখাচ্ছি সবগুলা গ্রাফ আপনারা পার্টিকুলার যে কোনো একটা বইতে নাও পাইতে পারেন। এরকম হইতে পারে আপনি ইসাক স্যারের বইতে গ্রাফ পাইছেন একটা, আবার দেখা গেল শাহজাহান তপন স্যারের বইতে গ্রাফ পাইছেন দুইটা, আবার দেখা গেল সেলু স্যারের বইতে গ্রাফ পাইছেন একটা বা দুইটা। তো আমরা চেষ্টা করি অ্যাজ মাচ অ্যাজ পসিবল সকল কনসেপশন, সকল কনসেপশন আপনাকে দিয়ে দেওয়ার জন্য, সকল কনসেপশন আপনাকে দিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি একসাথে। ঠিক আছে, সো কখনো এইটা জিজ্ঞেস করেন না যে ভাই এইটা যে পড়াইলেন এইটা আমার বইতে নাই, এইটা আমার বইতে নাই, এরকম কথা বললেন না প্লিজ। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা কি দেখতেছি, এরপরে আমরা দেখতেছি সম্পৃক্ত বাষ্পচাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক, সম্পৃক্ত বাষ্পচাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক। তো আমরা এরকম একটা কথা বলছিলাম না, আমরা বলছিলাম যে তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাইলে ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। এখন ধারণ ক্ষমতা বৃদ্ধি পাইলে কি হবে, ধারণ ক্ষমতা বৃদ্ধি পাইলে সম্পৃক্ত বাষ্পচাপের মান বৃদ্ধি পাবে। কেন সম্পৃক্ত বাষ্পচাপের মান বৃদ্ধি পাইল ভাই, কারণ ভাই এটা খুবই সিম্পল, কারণ ও বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারছে। ও কি পারছে, ও হচ্ছে বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারছে। তো এই বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারার কারণে, বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারার কারণে কি হচ্ছে, ওর সম্পৃক্ত বাষ্পচাপটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। বায়ুর চাপ বাড়লে জলীয় বাষ্পের ভর বৃদ্ধি পায় না, না না আরশাদ, আরশাদ ইউ আর গেটিং ইট রং। বায়ুর চাপ বাড়লে, বায়ুর চাপ বাড়লে জলীয় বাষ্পের ভর বৃদ্ধি পায় না। এখানে জলীয় বাষ্পের ভরটা হচ্ছে স্বাধীন চলক। আরশাদ I am talking with you, আরশাদ I am talking with you। জলীয় বাষ্পের ভরটা যদি বৃদ্ধি পাইতে থাকে বায়ুর চাপ হ্রাস পাইতে থাকে, জলীয় বাষ্পের ভর বৃদ্ধি পাইলে বায়ুর চাপ হ্রাস পাইতে থাকে। ঠিক আছে, হ্রাস পায় মাহাদি, যেহেতু হ্রাস পাচ্ছে তো এই জন্য হচ্ছে নেগেটিভ ঢাল, এই জন্য হচ্ছে নেগেটিভ ঢাল। ঠিক আছে, আচ্ছা তো তাপমাত্রা বাড়লে ধারণ ক্ষমতা বাড়ে, সম্পৃক্ত বাষ্পচাপ বাড়ে। তো খেয়াল করেন, খেয়াল করেন এই কন্ডিশন অনুযায়ী আমরা যখন টেম্পারেচার, টেম্পারেচারের সাথে আমরা, ও মাই গড এটা কিভাবে আঁকবো আমি, সরল রেখা টান দিই একটা বিসমিল্লাহ বলে। টেম্পারেচারের সাথে
আমরা যখন স্যাচুরেটেড ভেপার প্রেসার নিয়ে কাজ করতেছি, টেম্পারেচারের সাথে কি নিয়ে কাজ করতেছি ভাইয়া? টেম্পারেচারের সাথে কাজ করতেছি হচ্ছে স্যাচুরেটেড ভেপার প্রেসার নিয়ে। তার মানে কি? স্যাচুরেটেড ভেপার প্রেসার নিয়ে। স্যাচুরেটেড ভেপার প্রেসার তার মানে কি? সম্পৃক্ত বাষ্পচাপ। সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে ঘটনা কি হচ্ছে? তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। খেয়াল করো, এক্স এক্সিসের ডান দিকে যাইতে থাকতেছি 4, 8, 12, 16, 20, 24, 28, 32। তাহলে যত সামনে আগাইতে থাকতেছি টেম্পারেচার বৃদ্ধি পাইতেছে। যত সামনে আগাইতে যেতেছি টেম্পারেচার বৃদ্ধি পাইতেছে, তত হচ্ছে ভেপার প্রেসারের মান বৃদ্ধি পাইতেছে। অর্থাৎ এই হচ্ছে গ্রাফ, এই হচ্ছে গ্রাফ। তো তাপমাত্রা বাড়লে ধারণ ক্ষমতা বাড়ে, সম্পৃক্ত বাষ্পচাপ বাড়ে। ওকে, ইমন কোন কনসেপ্ট ভুল হয়েছে বাচ্চা একটু বলো। ইমন কোন কনসেপ্ট ভুল হয়েছে এইটা একটু বলো। আচ্ছা জুবায়ের, ওকে ফাইন। রেবা, হ্যাঁ বলেন রেবা, আপনার কি কোয়েশ্চেন আছে বলে ফেলেন। রেবা কি কোয়েশ্চেন আছে বলে ফেলেন বাচ্চা লোক। ভাইয়া আসরের নামাজটা তো মানে আমাদের ক্লাসটা 5টায় শেষ হওয়ার কথা, তো আসরের নামাজটা তো চাইলে 5টার পরেও পড়া যায়। হ্যাঁ আজকে ম্যাথ করাবো ইনশাল্লাহ, আজকে ম্যাথ করাবো ইনশাল্লাহ। ইমন প্রথম দিকের স্লাইডে তো এখন আর আমরা নাই রে। ইমন প্রথম দিকের স্লাইডে মানে প্রথম দিকের স্লাইড তো আমরা ফেলে চলে আসছি। রেখাটা বাঁকা কেন? রেখাটা বাঁকা কারণ হচ্ছে সরল রৈখিক ভাবে একেবারে সমানুপাতিক হারে বাড়ে না আর কি। ঠিক আছে, বর্গের সমানুপাতিক কিনা আমরা সেটাও বলতে পারছি না, বাট মানে সম্পর্কটা এইরকম কিছু একটা। ঠিক আছে, এক্সাক্ট ইকুয়েশনটা আমাদের বইতেও দেওয়া নাই, তো সেটা আমাদের দরকারও নাই। ঠিক আছে, এক্সাক্ট ইকুয়েশনটা আমাদের বইতেও দেওয়া নাই। ইভেন এই গ্রাফটাও তোরা হয়তো সকল বইতে পাবি, তার কোনো কাহিনী নাই। শুভ, আসবে না এগুলা পরীক্ষায়, একটু উপরে যাও তো দেখি। হ্যাঁ থাকো এখানে। ফারিয়া আপু কি লিখছেন? ওকে ফাইন, নিচে নামি, নিচে নামি। ওকে সেই হক, ওকে ফাইন। গ্রাফগুলো এক্সামে আসতে পারে স্যার, গ্রাফগুলো এক্সামে আসতে পারে। জয় হোসেন যান, আপনি আপনার যেটা প্রায়োরিটি আপনি সেইটা আদায় করে আসেন প্লিজ ভাইয়া। আপনার প্রায়োরিটি তো আমি আপনাকে না করছি না, আপনার প্রায়োরিটি তো আমি আপনাকে না করছি না। আপনি যান, আপনি পরের রেকর্ডেড ক্লাসটা দেখে নিয়েন, 10-15 মিনিটই সময় আছে। তো এই জায়গায় আর ব্রেক দিলে তেমন কিছুই থাকে না আর কি। ঠিক আছে, ওকে ফাইন, ওকে ফাইন, ঠিক আছে। ওকে ওকে ওকে, সামনে আগাই, সামনে আগাই, সামনে আগাই। গাণিতিক সমস্যা আসেন। আমরা অনেকগুলা থিওরি পড়ে ফেলছি, অনেকগুলো সূত্র পড়ে ফেলছি, অনেক কনসেপশন অ্যাচিভ করছি। আসেন আমরা দুই একটা ম্যাথ সলভ করি, আমরা দুই একটা ম্যাথ সলভ করি। এই অঙ্কটা সলভ করার জন্য, এই অঙ্কটা সলভ করার জন্য 2 মিনিট সময় নেন সবাই, সবাই 2টা মিনিট সময় নেন। আমিও একটু অঙ্কের কোয়েশ্চেনটা পড়ে দেখি, আমিও একটু অঙ্কের কোয়েশ্চেনটা পড়ে দেখি, অঙ্কের কোয়েশ্চেনটা পড়ে এটাকে সলভ করার চেষ্টা করি। ঠিক আছে, কোয়েশ্চেনটা পড়েন সবাই, কোয়েশ্চেনটা পড়েন সবাই। আমি দুই একটা কোয়েশ্চেন নেই। 0 ডিগ্রি টেম্পারেচারে জলীয় বাষ্প শূন্য হয়। 0 ডিগ্রি টেম্পারেচারে তো আসলে পানি বরফ হইতে শুরু করে, এরকম একটা ব্যাপার হয়। তো কাইন্ডলি তোর গ্রাফ দিয়ে ম্যাথ আসবে কিনা সিদরাতুল মুনতাহা জিজ্ঞেস করছো। গ্রাফ দিয়ে ম্যাথ আদর্শ গ্যাস চ্যাপ্টার থেকে হয়তো আসবে না, আদর্শ গ্যাস চ্যাপ্টার থেকে হয়তো আসবে না। ঠিক আছে, ওকে ফাইন। সব ক্যালকুলেটর ইউজ করা যাবে, ক্যালকুলেটর নিয়ে কোনো বাধা বিপত্তি নাই। ভাই একটু উপরে উঠো তো। আরেকবার আকিব হোসেন, তোর ক্যালকুলেটর বিষয়ক আর একটা কমেন্ট যদি আমার চোখের তলে আসে একদম ব্লক করে দিব। প্রমাণ চাপের আদর্শ মান কি একই? প্রমাণ চাপ
প্রমাণ চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। প্রমাণ চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। ঠিক আছে, আচ্ছা আরেকটু উপরে যাও দেখি, একটু রাখো। নুসরাত জাহান, আপনি প্রথমে বলেছিলেন বাষ্পচাপ সমানুপাতিক বাষ্পের ভর, কিন্তু গ্রাফে দেখাইলেন তুমি নুসরাত জাহান, তুমি গ্রাফটা ভুল অ্যানালাইসিস করছো। তুমি গ্রাফটা ভুল অ্যানালাইসিস করছো, তোমার দুইটা জিনিস ভুল হয়েছে। আমি এখন ব্যাকে গিয়ে দুইটা পেজ পাশাপাশি এনে তোমাকে বললে হয়তো ভালো হইতো। আমি এই পেজেই তোমাকে বলতেছি নুসরাত, আমি এই পেজেই তোমাকে বলতেছি, আমার কথা ছিল বাষ্পের চাপ ইজ প্রপোর্শনাল বাষ্পের ভর। বাষ্পের চাপ ইজ প্রপোর্শনাল বাষ্পের ভর। এই কথার মানে কি ছিল? যদি হচ্ছে বাষ্পের ভর বৃদ্ধি পায় তাহলে বাষ্প চাপ বৃদ্ধি পাবে, আর বাকিটা ভাইস ভার্সা। ভর যদি হ্রাস পায় চাপ হ্রাস পাবে। এইটুকু ছিল হচ্ছে আমার শুরুর দিকের ক্লাসের বা একদম প্রথম স্লাইডে যেটা বলছিলাম। আর তুমি মিসআন্ডারস্ট্যান্ড করছো এই জায়গাটায়। এখানে বেসিক্যালি দেওয়া ছিল এক্স এক্সিস বরাবর বসানো ছিল বাষ্পের ভর, এবং এইখানে ওয়াই এক্সিস বরাবর দেওয়া ছিল, বিশ্বাস রাখেন আমার উপর, বায়ুচাপ। কি দেওয়া ছিল? বায়ুচাপ। তো বায়ুচাপ and বাষ্পের চাপ, these two are not same. বায়ুচাপ এবং বাষ্পের চাপ এই দুইটা তো এক না বাবু। বায়ুর ভিতরে দুইটা উপাদান থাকে, গ্যাস এবং বাষ্প। বায়ুর ভিতরে কি হয়? দুইটা উপাদান থাকে, গ্যাস এবং বাষ্প। তো এখানে বাষ্পের ভরের সাথে বায়ুচাপের সম্পর্কটা হচ্ছে এই রকম। তো দুইটা জিনিস কিন্তু ডিফারেন্ট। এই সম্পর্কটা কিসের জন্য? এই সম্পর্কটা হচ্ছে বাষ্পের চাপের সাথে বাষ্পের ভরের সম্পর্ক, আর এইখানটায় হচ্ছে বাষ্পের ভরের সাথে বায়ুর চাপের সম্পর্ক। দিস টু কন্ডিশনস আর নট সেম। এখন কি বুঝতে পারতেছেন প্রিয় নুসরাত জাহান আপু? আমাকে একটু জানান কমেন্ট করে, তাসনিম আক্তার অ্যান্সার করেছো, গুড, ভেরি গুড। আহসান আহমেদ অ্যান্সার করেছো, ওকে। মাহবুব হাসান অ্যান্সার করেছো, ঠিক আছে। তানজিলা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। দেবজিৎ অ্যান্সার করেছো। ইমন ক্লিয়ার। আজকে কি শিশিরাঙ্ক পড়াবেন? আবু রায়হান, জানি না এখনো। ওকে দেবজিৎ, ওকে ফাইন। সাদিয়া অ্যান্সার করেছো, ওকে ফাইন ফাইন। চিত্র, খুবই খুশি, সবগুলা রেকর্ডেড ক্লাস করা শেষ হয়েছে, ওকে ফাইন। ভাইয়া একটু উপরে যাও, স্যাচুরেটেড ভেপার প্রেসার আর একটু উপরে, স্যাচুরেটেড, হ্যাঁ। জিহাদুর রহমান, মোস্ট প্রবাবলি জিহাদুর রহমান জিজ্ঞেস করছে স্যাচুরেটেড ভেপার প্রেসার কেন চার্লসের সূত্র মানে না? ওরে বোকা, চার্লসের সূত্র কার জন্য দেওয়া? চার্লসের সূত্র দেওয়া হচ্ছে আদর্শ গ্যাসের জন্য। গ্যাস, তার উপরে আবার আদর্শ গ্যাস, বাস্তব গ্যাসও না, আদর্শ গ্যাস। তো আর তুই তো বলতেছিস স্যাচুরেটেড ভেপার, তো ভেপার মানে কি? বাষ্প। তো আমরা তো গতকালকে মানে গতদিনও বলছি বাষ্প আর গ্যাস আলাদা জিনিস। তো বাষ্প চার্লসের সূত্র মানবে, এটা তো কোনো কারণ নাই। বাষ্প চার্লসের সূত্র মানবে না, তো এটাই স্বাভাবিক। আচ্ছা আসি, আমরা একটু কোয়েশ্চেনটা দেখি, এই মিষ্টি অঙ্কে কি বলা হয়েছে আমরা একটু কোয়েশ্চেনটা দেখি। কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের, এই যে এখানে দুষ্টামি করে ফেললো,
ব্যাস 4 গুণ হয়। ব্যাস কি হয়? ব্যাস 4 গুণ হয়। আচ্ছা, হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপের সমান হলে বের করতে বলছে হ্রদের গভীরতা কত। ওকে ফাইন, তাহলে এই জায়গায় আমরা একটা শর্টকাট মারতে পারি, তারপর আমরা একটা সুপার শর্টকাট মারতে পারি। তো আসেন দুই একটা শর্টকাট দেখি, যেই শর্টকাট গুলা তোমাকে এমসিকিউতে হয়তো হেল্প করবে, অ্যাডমিশন টেস্টে হেল্প করবে, বাট বোর্ড পরীক্ষায় হেল্প করবে না। তো প্রথম শর্টকাটটা কি হইতে পারে? যেহেতু আপনাকে বলছে ব্যাস 4 গুণ হইছে, ব্যাস 4 গুণ হয়, দেয়ারফর আপনি ধরে নিলেন এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 4। তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো এইচ, হ্রদের গভীরতা। এইচ দিয়ে কি বুঝাচ্ছি? এইচ দিয়ে বুঝাচ্ছি হ্রদের গভীরতা। তো এইচ ইকুয়ালস টু হচ্ছে এন কিউব মাইনাস 1 H equals to n minus 1 P atmosphere divided by rho into G. ঠিক লিখছি তো? দাঁড়া 1 মিনিট একটু চেক করে আসি। অনেকদিন অব্যবহৃত শর্টকাট সূত্র 101325 ডিভাইডেড বাই 1000 ডিভাইডেড বাই 9.8। বিসমিল্লাহির রহমানির রহিম। মারো তাব্বাস। ঠিক আছে, তাব্বাস। তাহলে n কিউব মাইনাস 1 ইন্টু পি অ্যাটমসফিয়ারিক প্রেসার, বায়ুমণ্ডলীয় চাপ, ডিভাইডেড বাই হচ্ছে রো ইন্টু জি। ওকে ফাইন, তাইলে এখান থেকে আসি, বা এইচ ইকুয়ালস টু কি লিখা যাবে? এইচ ইকুয়ালস টু লিখা যাবে হচ্ছে এন কিউব মাইনাস 1, দ্যাট মিনস হচ্ছে 4 কিউব মাইনাস 1 ইন্টু পি অ্যাটমসফিয়ারিকের মান কত? এসআই এককে বসাবো 101.325 প্যাসকেল, 101.325 প্যাসকেল। ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে রো ইন্টু জি, দ্যাট মিনস 1000 ইন্টু 9.8, 1000 ইন্টু 9.8। তাহলে আমরা কই ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এই জায়গায়। তো এইটার সাথে আমরা গুণ করে দিব হচ্ছে 4 কিউব মাইনাস 1, করলে আসে হচ্ছে আমাদের 651। কেউ অ্যান্সার দিছিস কিনা এটা আমি জানি না। গুড, অ্যান্সার পাইছি। মার্জুকা আহমেদের কাছ থেকে অ্যান্সার পাইছি। এর আগেও নন্দিনী সাহা অ্যান্সার করেছো, তার আগে হাসান মাহিম অ্যান্সার করেছো, তারপরে তাশফিয়া একটু ভুল করেছো। হাসানের অ্যান্সার ঠিক আছে, ওকে ফাইন, ওকে ফাইন, ওকে। তরিকুল ইসলাম অ্যান্সার করেছো, ভেরি গুড, শাবাশ বেটা। ওকে 600, সো অ্যান্সারটা হচ্ছে, ক্যালকুলেটর দেখেই লিখি, 651, 651.375 মিটার। তো এই শর্টকাটটা আপনি কোথায় কাজে লাগাইতে পারবেন? এই শর্টকাটটা আপনি ধরেন কাজে লাগাই দিতে পারবেন বুয়েট অ্যাডমিশন টেস্টে। ঠিক আছে, এই শর্টকাট আপনি কাজে লাগাবেন কোথায়? এই শর্টকাট আপনি কাজে লাগাবেন হচ্ছে বুয়েট অ্যাডমিশন টেস্টে। এখন মনে করেন এই অঙ্কই আসছে আপনার কোথায়? এই অঙ্কই আসছে আপনার হচ্ছে ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে। এই অঙ্ক কোত্থেকে আসছে? এই অঙ্ক আসছে ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে। তো যদি ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসে, তখন আপনার জন্য আরো একটা সুপার শর্টকাট আছে। কি আছে? আপনার জন্য আছে হচ্ছে সুপার শর্টকাট। সুপার শর্টকাট, শর্টকাটের উপরে শর্টকাট। ঠিক আছে, যেহেতু আপনাকে কি বলে দিছে, ব্যাস 4 গুণ হয়। কি বলছে আপনাকে? ব্যাস 4 গুণ হয়।
দ্যাট মিনস এন এর মান কত? এন এর মান হচ্ছে 4। সুতরাং আমরা সুপার শর্টকাট কাজে লাগাবো, সুপারম্যান হয়ে যাব আমরা। আমরা লিখবো এইচ ইকুয়ালস টু হচ্ছে 10.3। কেন 10.3? জিমি ভাই বলছে তাই। 10.3 ইন্টু n কিউব -1 সুপার শর্টকাট। দ্যাট মিনস 10.3 ইন্টু 4 কিউব -1 ইকুয়ালস টু, দেখেন অলমোস্ট ওইটার কাছাকাছি কিছু একটা ইকুয়েশন আসবে। তো 10.3 ইন্টু 4 শিফট কিউব -1 অ্যান্সার আসছে হুবহু মিলে নাই বাট কাছাকাছি আসছে 648। 10.34 হইলে বোধহয় মিলতো। দাঁড়া একটু ঝালাই করে দেখি। 10.34 হইলে বোধহয় মিলতো। হ্যাঁ 10.34 হইলে মিলতো। একটু কারেকশন করো বাচ্চা লোক প্লিজ, একটু এই সুপার শর্টকাটটা একটু কারেকশন করে ফেলি আমরা। আমরা লিখি হচ্ছে 10.34 ইন্টু n কিউব -1। তাহলে এইখানে তখন আমাদের অ্যান্সার আসবে 651.42 মিটার। তো এই সুপার শর্টকাট আপনি কাজে লাগাবেন কোথায়? এই সুপার শর্টকাট আপনি কাজে লাগাবেন ডিইউ বা অন্যান্য যে কোনো পাবলিক ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে। তো শর্টকাট দেখলাম, সুপার শর্টকাট দেখলাম, তাইলে এইবার লং কাটটা কি আর দেখানোর দরকার আছে? নাকি লং কাটটা নিজেরাই পারবেন? লং কাটটা কি আর আমি দেখাবো নাকি লং কাট নিজেরাই পারবেন বলেন? ওকে, পিজি কনস্ট্যান্ট, হ্যাঁ অবভিয়াসলি বেসিক্যালি ওই কনস্ট্যান্টের মান পি অ্যাটমসফিয়ারিকের মান 1009.8, এটারে গুণ করলে এই 10.34 আসে। এখানে n কিউব -1 হইল কেন? কারণ ব্যাস 4 গুণ হইছে, এই জন্য হচ্ছে আমরা n কিউব -1 লিখছি। লাবণী বলছে বুঝি নাই। কি বুঝোস নাই? এটা শর্টকাট সূত্র, এখানে তোর বুঝাবুঝির কিছু নাই। শর্টকাট সূত্র বিসমিল্লাহ বলি মুখস্থ করে ফেলবি। ভাই বলছে শর্টকাট সূত্র বিসমিল্লাহ বলে মুখস্থ করে ফেলতে। 10.34 কেমনে হইলো লিখছি ভাইয়া, হইছে। আর যদি আসলেই জানতে চাস তাইলে এই 101,325 ডিভাইডেড বাই 1000 ডিভাইডেড বাই 9.8 এইটুকু ক্যালকুলেশন করলেই 10.34 চলে আসে। ঠিক আছে, পি এর মান কই পাইলাম? ওই যে বলছে স্বাভাবিক, সরি, ওই যে বলছে বাবু স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপ, বলে দিছে, তাইলে ওখান থেকেই হয়ে গেছে পি পি অ্যাটমসফিয়ারের মান 11325। ঠিক আছে, লং ভাবে করলে একই অ্যান্সার আসবে, শর্টে করলে একরকম অ্যান্সার আসবে, লং এ করলে একরকম অ্যান্সার আসবে। এরকম কোনো কাহিনী নাই, অবশ্যই একই অ্যান্সার আসবে। হ্যাঁ, n6 হইলে n এর মান 6 বসাবি, অদ্ভুত ব্যাপার। n6 হইলে n এর মান 6 বসাবি, এটা জিজ্ঞেস করার কি আছে? n6 হইলে n এর মান 6 বসাবি। কি তোরা কি মানে নিজেকে আইনস্টাইন প্রমাণ করতে চাচ্ছিস নাকি নিজেকে গর্ধব প্রমাণ করতে চাচ্ছিস? ইদার আইনস্টাইন অথবা গর্ধব, মাঝামাঝি কোনো অপশন তো রাখতেছিস না।
এন এর মান 5 হইলে কি হবে? এন এর মান 5 হইলে 5 কিউব মাইনাস 1 বসাবি। এন এর মান 6 হইলে কি হবে? বসাবি 6 কিউব মাইনাস 1। শেষ, কাহিনী শেষ। অদ্ভুত অদ্ভুত, কোথায় যাবো এইসব অদ্ভুত মানুষজনকে নিয়ে। আচ্ছা আসেন লং কাটটা দেখি, না হলে মানুষজনের মন ভরবে না। তাহলে আমি ধরে নিলাম এই হচ্ছে কোনো একটা হ্রদ আমাদের, যেই হ্রদের ভিতরে কি আছে, যেই হ্রদের ভিতরে আছে হচ্ছে পানি। খুব ভালো কথা। তো হ্রদের তলদেশে কি ছিল? একটা ছোট বুদবুদ ছিল, যেই বুদবুদ উপরে উঠছে আর বড় হয়ে গেছে। বুদবুদটা কি হয়েছে? বুদবুদটা আকার আয়তনে বড় হয়ে গেছে। বুদবুদটা আকার আয়তনে বড় হয়ে গেছে। আচ্ছা, তো নিচে যখন ছিল, মনোযোগ দেন সবাই, সবাই মনোযোগ দেন। যখন বুদবুদটা নিচে ছিল তখন তার ব্যাসের মান কত? তখন তার ব্যাসের মান ধরে নিলাম D1। D1 সমান ছিল হচ্ছে ডি। D1 সমান কি ছিল? ডি। তাইলে যখন উপরে উঠল, যখন উপরে উঠল তখন ব্যাসের মান D2 সমান কি হবে? D2 সমান হবে হচ্ছে 4D। কেন 4D? কারণ ভাই কোশ্চেনে বলছে ব্যাস 4 গুণ হয়। কোশ্চেনে কি বলে দিছে? কোশ্চেনে বলে দিছে ব্যাস 4 গুণ হয়। আচ্ছা ফাইন। যখন উপরে ছিল, বুদবুদ যখন হ্রদের পৃষ্ঠে ছিল, হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপের সমান। তাহলে এই জায়গায় চাপের মান কত? এই জায়গায় চাপের মান হচ্ছে ধরে নিলাম P2। এই P2 সমান হচ্ছে পি অ্যাটমসফিয়ারিক প্রেসার, স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ, যেইটার ভ্যালু হচ্ছে 101,325 প্যাসকেল। 101,325 প্যাসকেল। বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, এই যে একটা হ্রদ দেওয়া আছে এখানে, এই হ্রদের গভীরতাটা কত সেইটাই আসলে আমাদের কাছে চাইছে। তো আমরা ধরে নিলাম, আমরা ধরে নিলাম যে হ্রদের গভীরতা হচ্ছে এইচ। আমরা ধরে নিলাম কি? আমরা ধরে নিলাম হচ্ছে হ্রদের গভীরতা হচ্ছে এইচ। ওকে ফাইন। তাহলে এই বুদবুদ যখন পানির তলে ছিল, এই বুদবুদ যখন পানির তলে ছিল তখন তার চাপের মান কত হবে? তখন তার চাপের মান ধরে নিলাম, এটাকে লিখলাম P1। তাইলে P1 সমান কি হবে? বায়ুমণ্ডলীয় চাপ তো অবশ্যই থাকবে, বায়ুমণ্ডলীয় চাপ অবশ্যই থাকবে। তাহলে পি অ্যাটমসফিয়ার এটা থাকছেই, সেই সাথে কি থাকছে? সেই সাথে থাকছে হচ্ছে এইচ রো জি। সেই সাথে থাকছে হচ্ছে এইচ রো জি। এইটুকু বুঝতে পারছেন কিনা আমাকে বলেন। এইটুকুর মধ্যে আশা করি কারো কোনো কথা, কোয়েশ্চেন, কোয়েরি বা জিজ্ঞাসা নাই। কারণ ভাই একদম সত্যি কথা, আমার মনে আছে, মানে আমার মনে আছে এই হুবহু টাইপসের অঙ্ক আমরা করছি আমাদের এই আদর্শ গ্যাস চ্যাপ্টারের যেই বিগত 7টি লেকচার হয়েছে, সেই 7টি লেকচারের ভিতরে আমরা এইরকম অঙ্ক করছি বলে আমার সুতীব্র বিশ্বাস। ঠিক আছে, আমার মেমোরি ভালো আলহামদুলিল্লাহ। তো এটা মিস হওয়ার কোনো কারণ নাই। সবাই বুঝতে পারছেন? ওকে ফাইন। তাজুল ইসলাম, যাও তোমার ছুটি। ফি আমানিল্লাহ। ছুটি ছুটি, যাও যাও যাও, চলে যাও, বাড়ি চলে যাও। ওকে ফাইন। তাইলে আসেন আমরা পরের পৃষ্ঠায় যদি চলে যাই। পরের পৃষ্ঠায় আমরা যদি চলে যাই তাহলে পরের পৃষ্ঠায় চলে গেলে আমরা কি করব? পরের পৃষ্ঠায় চলে গেলে আমরা আগে একটা কন্ট্রোল ভি মারবো। কি আবার এই বাক্স সহ চলে আসছে? বাক্স তো চাই না। দেয়ার ইজ এ আনওয়ান্টেড বাক্স ইন আওয়ার পেজ। কিচ্ছু করার নেই, সবই আল্লাহর ইচ্ছা। তাই
কি লাভ ইউ। এখন কি করবেন? কোন সূত্র চালায় দিবেন? কোন সূত্র চালায় দিবেন? সূত্র চালায় দিবেন হচ্ছে, সরি, সূত্র চালায় দিবেন হচ্ছে আমাদের জাতীয় সূত্র, বয়েলের সূত্র। বয়েল সাহেবের সূত্র আপনাকে কি বলছে? P1V1 ইজ ইকুয়ালস টু হচ্ছে P2V2, বা এখান থেকে আপনি কি লিখতে পারবেন? আপনি লিখতে পারবেন P1 ইন্টু V1 এর মান কত? V1 এর মান হচ্ছে 4/3 পাই আর কিউব। গোলকের আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। তো এইটাকে আমরা কি লিখতে পারবো? এইটাকে আমরা লিখতে পারবো আর সমান সমান কি? আর সমান সমান হচ্ছে D/2। দ্যাট মিনস আর কিউব সমান সমান কি আসবে? আর কিউব সমান সমান আসবে D3/8। এইটুকু বুঝতে না পারলে ক্লাস 7-এ গিয়ে ভর্তি হওয়া আবার। তাহলে 4/3 পাই D3/8, এইটা হচ্ছে আয়তনের সূত্র। তাহলে P1V1 এর মান হচ্ছে এটা 4/3 পাই D3/8। এইটা ইকুয়ালস টু হচ্ছে P2 ইন্টু 4/3 পাই, সরি এখানে D1 হবে, এখানে হবে D2/8। সবকিছুর মান জানেন, যোগ বিয়োগ গুণ ভাগ করবেন, অ্যান্সার বের হয়ে যাবে দৌড়াইতে দৌড়াইতে। ঠিক আছে, তারপরও আমি দেখি কদ্দূর করে দেওয়া যায় আপনাদেরকে হেল্প। 4/3 কাটা, পাই কাটা, 8 কাটা। আচ্ছা, এবার P1 P2 এর মান বসান। P1 এর মান কি বসাবেন? P1 এর মান এই পুরাটা বসান। P1 এর মান বসান, বা P অ্যাটমসফিয়ারিক প্লাস H রো জি, ব্র্যাকেট ক্লোজ করেন। এখানে কি লিখবেন? এখানে লিখবেন হচ্ছে D1³ ইজ ইকুয়ালস টু, কি লিখবেন? আল্লাহ, P2। P2 এর মান কত? P2 এর মান হচ্ছে P অ্যাটমসফিয়ারিক। P2 এর মান হচ্ছে P অ্যাটমসফিয়ারিক ইন্টু কি লিখবেন? ও, D1 D2 এর মান জানি আমরা। খেয়াল করেন, D1 D2 এর মানটা বসায় দেই। D1 এর মান কত? 8, সরি D1 এর মান হচ্ছে D, আর D2 এর মান কত? 4D। তাইলে D1 এর মান বসায় দেন কত? D1 এর মান বসায় দেন হচ্ছে D। D1 এর মান কত বসায় দিছি? D1 এর মান বসায় দিছি D। তাহলে ওখানে D2 এর মান কত বসাবো? D2 এর মান বসাবো হচ্ছে 4D টোটালটার উপরে কিউব। 4D টোটালটার উপরে কিউব। ক্যালকুলেশন গুছায় আসছে আমাদের, দেখেই বোঝা যাচ্ছে। বা এখান থেকে কি লিখবো? এখান থেকে লিখবো হচ্ছে পি অ্যাটমসফিয়ারিক ইন্টু, সরি ইন্টু ইন্টু না লিখি, পি অ্যাটমসফিয়ারিক প্লাস এইচ রো জি ইন্টু ডি কিউব ইজ ইকুয়ালস টু পি অ্যাটমসফিয়ারিক ইন্টু 4 4 4 কত? 4 4 16, 4 16 কত? 64, 64D³ ওকে ফাইন। তাহলে এই পাশে D³ ওই পাশে D³ কাটা, D³ কাটা। তাইলে কাটাকাটি যদি শেষ করেন, তাহলে এখান থেকে বা পি অ্যাটমসফিয়ারিক প্লাস এইচ রো জি ইজ ইকুয়ালস টু হচ্ছে 64 ইন্টু পি অ্যাটমসফিয়ারিক, বা এইচ রো জি ইজ ইকুয়ালস টু, এই পি অ্যাটমসফিয়ারিকটারে ওই পাশে পাঠায় দেন। তাইলে 64 ইন্টু পি অ্যাটমসফিয়ারিক মাইনাস পি অ্যাটমসফিয়ারিক, তার মানে কি 63 ইন্টু পি অ্যাটমসফিয়ারিক, বা
এইচ ইকুয়ালস টু কি? এইচ ইকুয়ালস টু হচ্ছে 63 ইন্টু পি অ্যাটমসফিয়ারিক ডিভাইডেড বাই রো জি। সবকিছুর ভ্যালু বসান, সুন্দর করে একটা যোগ বিয়োগ গুণ ভাগ করেন, অ্যান্সার চলে আসবে যেটা আসছিল ওইটাই, 651 পয়েন্ট সামথিং, 651 পয়েন্ট সামথিং। ক্যালকুলেশন করবেন, অ্যান্সার বাইর করবেন, 651 পয়েন্ট সামথিং। ঠিক আছে, লং কাট বলে মাথার উপর দিয়ে চলে গেল। P1V1 সমান P2V2, এই অঙ্ক যদি তোর মাথার উপর দিয়ে চলে যায়, শেখ জাকিয়া, এটা হচ্ছে আদর্শ গ্যাসের প্রথম সূত্র, বয়েলের সূত্রের প্রকাশ। আদর্শ গ্যাসের প্রথম সূত্র বয়েলের গ্যাসের প্রকাশ, এই অঙ্ক যদি আপনার মাথার উপর দিয়ে চলে যায় তাইলে কেমনে হবে? 651.375, 651.375 মিটার। তো এই অঙ্ক আপনারা কোথায় করবেন? এই অঙ্ক আপনারা করবেন হচ্ছে বোর্ড এক্সামে। এই অঙ্ক কই করবেন? এই অঙ্ক করবেন হচ্ছে বোর্ড এক্সামে অথবা কলেজ এক্সামে। বোর্ড এক্সাম বা কলেজের এক্সামে এরকম লং কাটে অঙ্ক করবেন। ঠিক আছে, রো এর মান নাই, পানির ঘনত্বের মান আমরা জানি, পানির ঘনত্বের মান আমরা জানি, পানির ঘনত্ব ইন্টারমিডিয়েটে পড়িস, এইচএসসি তে পড়িস, কলেজে উঠছিস, পানির ঘনত্ব যদি ঠিকঠাক মতো না জানিস তাইলে তো আসলে সমস্যা। পানির ঘনত্ব রো ইকুয়ালস টু হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, 1000 কেজি পার মিটার কিউব, 1000 কেজি পার মিটার কিউব। পানির ঘনত্ব রো ইকুয়ালস টু হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। বুঝতে পারছেন? আগে বলেন বুঝতে পারছেন কিনা। বায়ু বুদবুদ তো অবশ্যই বাতাসের বুদবুদ, বায়ু বুদবুদ অবশ্যই বাতাসের বুদবুদ। তো ওইটা অবশ্যই হচ্ছে আপনাকে, ওইটা অবশ্যই হচ্ছে আপনাকে পানির ভিতরে থাকা বাতাসের বুদবুদের কথাই বলা হয়েছে। তো এইটা থাকছে হচ্ছে আমাদের জন্য হোমওয়ার্ক, এইটা থাকছে হচ্ছে আমাদের জন্য হোমওয়ার্ক। এইটা থাকছে আরেকটা হোমওয়ার্ক, এইটা থাকছে আরেকটা হোমওয়ার্ক, এইটা থাকছে আরেকটা হোমওয়ার্ক। সবগুলো হোমওয়ার্ক চেষ্টা করবেন। বাষ্পের ধারণ ক্ষমতা নিয়ে কথাবার্তা আমরা বলে ফেলছি, বাষ্পের ধারণ ক্ষমতার কথাবার্তা আমরা বলে ফেলছি। বায়ুর তাপমাত্রা, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এই যে দেখো, এই যে দেখো, এই দুই লাইনের কথাবার্তা তোমাদের সাথে হইছে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ধারণ ক্ষমতা বাড়ে, তাপমাত্রা হ্রাস পাইলে বাষ্পের ধারণ ক্ষমতা কমে যায়, তাপমাত্রা বাড়লে ধারণ ক্ষমতা বাড়ে, তাপমাত্রা কমলে ধারণ ক্ষমতা কমে। এইটুকু আমরা পড়ছি। ওকে ফাইন, তাহলে শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা পরে আজকে আমাদের এইটুকু পর্যন্তই থাকলো। 10 তারিখ কত? 20 তারিখ। তো আজকে হচ্ছে 20 সেপ্টেম্বর 2024। কিছু পোল টোল ছিল শেষের দিকে, সেগুলোর দিকে আর যাইতে পারলাম না, সেগুলোর দিকে আর যাইতে পারলাম না। তো ক্লাসটা শেষ করছি এখানে, ক্লাসটা শেষ করছি এখানে। এইচডব্লিউ আপনারা শিখবো জিতবো গ্রুপেও দিতে পারেন, অথবা আপনাদের
এইচএসসি 26-এর জন্য যেই পেইড গ্রুপ আছে, ক্লোজড গ্রুপ আছে, সেটাতেও দিতে পারেন। আপনাদেরকে আমার 2টা জিনিস দেওয়া বাকি আছে। আই এম সরি, আমি এখনো সময় করে উঠতে পারি নাই, দিয়ে দেবো ইনশাল্লাহ। এক হচ্ছে পিভি ইকুয়ালস টু 1/3 এমএনসি স্কোয়ার, এই সূত্রের প্রমাণের একটা ভিডিও দেওয়ার কথা বলছিলাম। আর সেকেন্ড হচ্ছে হোমওয়ার্ক জমা দিচ্ছেন আপনারা অনেকেই, টপ 3 এর নাম ঘোষণা করার কথা ছিল, তো সেইটুকু আমি আশা করছি আজকালের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে। আর এটা আমার খুব পছন্দের একটা মুভির, খুব পছন্দের একটা লাইন। মুভির নাম হচ্ছে, এটা ডিজনির একটা মুভি, একটা মানে জাদুকরের গল্প নিয়ে মুভি। একজন স্ট্রিট ম্যাজিশিয়ান রাস্তার পাশে জাদু দেখায়, এরকম একজন মানুষের গল্প নিয়ে মুভি। তার নাম হচ্ছে অজ, মানে এই যে নায়ক, তার নাম হচ্ছে অজ। মুভির নাম হচ্ছে অজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল। এবং সেই মুভিতে বসের একটা মানে যুদ্ধের আগে একটা যুদ্ধ হবে ডাইনিদের সর্দারনির সাথে, গ্রামবাসীদেরকে নিয়ে অজ হচ্ছে একটা যুদ্ধে যাইতেছে। তো ওই যুদ্ধে যাওয়ার আগে অজ একটা স্পিচ দেয় আর কি, জ্বালাময়ী ভাষণ টাষণ দেয় না, তবে মানে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এই টাইপসের একটা ভাষণ দেয় আর কি। তো ওই ভাষণে অজের একটা লাইন আছে আমার খুব পছন্দের, সেটা হচ্ছে when we do believe anything is possible, anything is possible, সবকিছু সম্ভব ইনশাল্লাহ। লাভ ইউ ডিয়ার কিডোজ। কিডোজ মানে হচ্ছে বাচ্চা কাচ্চা, কিডোজ মানে হচ্ছে বাচ্চা কাচ্চা, কিডো ছোট করে কিডস, কিডস মানে বাচ্চা, কিডোজ মানে লটস অফ বেবিজ, লটস অফ বেবিজ। আপনারা আমার বাচ্চা কাচ্চার মতোই তো, তাই না? ওকে, ঠিক আছে। শিখর বইগুলো কিভাবে নিব? আপনারা যেইগুলো কাস্টমাইজ করছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, শিখর কোন বইয়ের কথা বলছো সাদিয়া? শিখর কোন বইয়ের কথা বলছো সাদিয়া? তুমি কি আমাদের অ্যাডমিশনের বইয়ের ক্লাসগুলোর কথা বলছিলা? তুমি কি আমাদের অ্যাডমিশনের বইয়ের ক্লাসগুলোর কথা বলছিলা ভাইয়া? অ্যাডমিশনের সরি, মানে অ্যাডমিশনের বইগুলা চাইলে তুমি আলাদা করে পারচেজ করতে পারো, সেই অপশন আছে। আদারওয়াইজ তোমাদের জন্য তো হচ্ছে, আদারওয়াইজ সানগ্লাস কই আমার, আদারওয়াইজ তোমাদের জন্য হচ্ছে কি পাইছে, সানগ্লাস নিয়ে কি পাইছে? এই তোদের তোদের বদদোয়ায় আমার সানগ্লাসটা আর টিকতেছে না। গতকালকে না গত পরশু হাত থেকে পড়ছে 10 বার, হাত থেকে, টেবিল থেকে, এখান থেকে ওখান থেকে পড়ে যাচ্ছে আমার সানগ্লাস। তোদের তোদের নজর লাগছে আমার সানগ্লাসের উপরে। ঠিক আছে, ওকে। আর কিছু, আর কিছু ভাইয়া? হোমওয়ার্ক গুলো তো তোমাদের অ্যানোটেড পিডিএফ স্লাইডে চলে যাবে ভাইয়া, অ্যানোটেড পিডিএফ স্লাইডে চলে যাবে। তো হোমওয়ার্কের স্ক্রিনশট আলাদা করে নেওয়ার দরকার নাই, হোমওয়ার্কের স্ক্রিনশট আলাদা করে নেওয়ার কোনো দরকার নাই। ক্লাস শেষ, ক্লাস শেষ, নতুন আর কিছু পড়া হবে না ভাইয়া। সর্বোচ্চ গল্প করলে গল্প করতে পারে, এর বেশি কিছু হবে না। আপনারা যান, আসরের নামাজটা আদায় করেন, দোয়া করেন, সবার জন্য দোয়া করেন, এই পৃথিবীর পুরো মানব জাতির জন্য দোয়া করেন, সমস্ত জীবকুলের জন্য দোয়া করেন, সবার জন্য দোয়া করেন ভাই। ঠিক আছে, সবার জন্য দোয়া করেন। সাকিব, আমার সানগ্লাস নিতে পারবি না, আমার সানগ্লাসে পাওয়ার বসানো আছে, -3.5 এর, -3.5 এর পাওয়ার বসানো আছে আমার সানগ্লাসে। তো চাইলেই তুই সানগ্লাস নিতে পারবি না। এইচএসসি 26-এর বইগুলা কিভাবে পাবি আমি ঠিক বলতে পারছি না। এইচএসসি 26-এর বই লা 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 রু 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 রু, একটু 16780 তে কল দিয়ে ফেইলো, 16780 তে কল দিয়ে ফেইলো, 16780 তে কল দিয়ে তুমি একটু জিজ্ঞেস করো তোমার কি কোয়েশ্চেন আছে বা কি কোয়েরি আছে, কি জানতে চাও, জিজ্ঞেস করো। ঠিক আছে, ওকে। চিত্র আঁকবেন ফিজিক্সের, ফিজিক্সের যে কোনো অঙ্কে, এটা আমার এক্সপিরিয়েন্স বলে, আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম বা আমি যখন স্টুডেন্ট পড়াইছি, এই সকল ক্ষেত্রে আমি দেখছি ফিজিক্সের বেশিরভাগ অঙ্কে, ফিজিক্সের বেশিরভাগ অঙ্কে আপনি যখন ছবিটা আঁকবেন, ছবিটা যখন আপনি আঁকবেন তখন আপনি দেখবেন যে আপনার ইয়েটা মানে ম্যাথ সলভ করাটা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে, ম্যাথ সলভ করাটা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন আপনি একটা ফিগার ড্র করবেন, একটা সার্কিট আঁকবেন, একটা
গাড়ি আঁকতেছেন, গাড়ি 10 মিটার/সেকেন্ড বেগে গতিশীল, 100 মিটার দূরত্ব অতিক্রম করছে, তারপরে তার বেগের মান কত, ত্বরণের মান কত। মানে ফিগার ড্র করলে, ফিগার যত বেশি ড্র করবেন তত হচ্ছে আপনার ফিজিক্সের সৃজনশীল ভালোভাবে মিলে যাওয়ার, ভালোভাবে ফিল করার, বোঝার সম্ভাবনা বাড়বে। ঠিক আছে? গভীরতা বের করতে বললে শর্টকাট সূত্র কলেজের পরীক্ষায় লিখতে পারবেন না। আমি তো বলে দিছি, কলেজের পরীক্ষায় শর্টকাট সূত্র লিখলে স্যাররা নাম্বার দিবে না। কলেজের পরীক্ষায় শর্টকাট সূত্র লিখলে স্যাররা নাম্বার দিবে না। ক্লিয়ার? নুজাত, এতক্ষণ ধরে তো আমি গল্পই করতেছি, আর কি করতেছি আমি? তো গল্পই চলতেছে। ঠিক আছে? টিকো টি শার্ট, আচ্ছা দেখি, কথা বলে দেখি টিকো টি শার্ট দেওয়া যায় কিনা, আমি জানি, জেনে দেখি। ঠিক আছে, ওকে ফাইন। আর কোনো কাজের কথা, কোনো কাজের প্রশ্ন জিজ্ঞাসা না থাকলে আমি ক্লাসটা এন্ড করতে চাই। স্ক্রিনের হ্যান্ড আইকন দিয়ে কি করে জানি না, ডাউট সলভিং ক্লাসে লাগে। ও রেইজ হ্যান্ড অপশন, ওই রেইজ হ্যান্ড অপশনটা আমরা আসলে ইন্টিগ্রেট করছি আমাদের ডাউট সলভিং ক্লাসের জন্য। না ভাইয়া, আমি আপনাকে পেইড গ্রুপে মানে নিয়ে নিতে পারবো না। আমি আপনাকে পেইড গ্রুপে নিয়ে নিতে পারবো না। এরকম পেইড গ্রুপ, অন্য কোনো টেকনিক্যাল ইস্যু, যে কোনো ইস্যুতে আপনি পিডিএফ ওপেন করতে পারছেন না, আপনি পরীক্ষা দিতে পারছেন না, আপনাকে পেইড গ্রুপে নেওয়া হয় নাই, এরকম যে কোনো ইস্যুতে আপনি নির্দ্বিধায় 16780-তে একটা হ্যালো বলে দিবেন। 16780-তে একটা হ্যালো বলে আপনি আপনার দাবি দেওয়া, কথা, কোয়েশ্চেন, কিউরি যা আছে সবকিছু জানাবেন। ঠিক আছে? ওকে। তানিয়া সুলতানা, চমৎকার প্রশ্ন করছো। আমার এই মুহূর্তে বাচ্চা কাচ্চা আছে 123 জন। তানিয়া সুলতানা, থ্যাংক ইউ আপু, আপনার কোয়েশ্চেনটার জন্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমার বাচ্চা কাচ্চা, একজন বাচ্চা কমে গেছে আমার এই মুহূর্তে, সবই আল্লাহর ইচ্ছা। এই মুহূর্তে আমার বাচ্চা কাচ্চা আছে 122 জন। ঠিক আছে? 122 জন আছে। ঠিক আছে? আর কোন ক্লাসে পড়ে? সবাই এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ে। 122 জন বাচ্চা আমার এই মুহূর্তে সবাই এইচএসসি 26 ব্যাচে পড়ে, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে সবাই। ঠিক আছে? ওকে। ফিজিক্স ভয় পাওয়ার কিছু নাই, ফিজিক্স সহজ, ফিজিক্স খুব সহজ। ফিজিক্সকে ভালোবেসে ফিজিক্স বইয়ের দিকে তাকান, মন দিয়ে ক্লাস করেন। শুভ ভাইয়া ভেক্টর পড়াচ্ছে, আমি আইডিয়াল ক্লাস পড়াচ্ছি। তো এই ক্লাসগুলো আপনি ঠিকঠাক মতো করলে ইনশাল্লাহ আপনার খুব বেশি ভয় লাগবে না। ঠিক আছে? আপনার খুব বেশি ভয় লাগবে না। ঠিক আছে? ওকে। সানগ্লাস এখন পরবো না, রোদ নাই তো। পরে যদি কেউ এসে আমাকে বলে, এনাম ভাই যদি আমাকে ধরে যে ভাই স্টুডিওর মধ্যে রোদ নাই, তুমি সানগ্লাস পরছো কেন, তখন তো আমার একটা ঝামেলা হয়ে যেতে পারে। এনাম ভাই আমাকে ধরতে পারে, বকা দিতে পারে। কিছু করার নেই, এখন সানগ্লাসটা পরা যাবে না। তোরা দেখতে চাইছিস তাই দেখাইলাম, আছে, কিন্তু তোরা বেশি নজর দিস না বেটা। তোদের নজরের কারণে সানগ্লাস পরে যাচ্ছে হাত থেকে, 2-3 বার পড়ছে এই গত কয়েকদিনে। ঠিক আছে? ওকে ফাইন। না, আমি ডাউট সলভিং ক্লাস নেই না। ডাউট সলভিং ক্লাসে সচরাচর বুয়েট, মেডিকেল বা ঢাকা ভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ভাইয়ারা থাকে। ডাউট সলভিং ক্লাসগুলো আমরা নেই না। ওকে ফাইন। শর্টকাটের স্লাইড দেখাবো না, শর্টকাটের স্লাইড আপনি আপনার অ্যানোটেড পিডিএফ স্লাইডে পেয়ে যাবেন। কত টাকা দিয়ে কিনছেন ভাইয়া? মাহমুদুল্লাহ ভাই, তুমি কি বোর হইতেছো? ও কাজ করতেছো, কোনো সমস্যা হচ্ছে না তো? ভাই ফ্রেমের দাম নিছিল হচ্ছে 1000 টাকা, মানে আমি এটা কমায় 800 টাকা দিছি। আর গ্লাস বসানোর জন্য হচ্ছে 350 বা 400 টাকার মতো নিছে, কারণ একে তো সানগ্লাস, রঙিন গ্লাস, তার উপরে গ্লাসে পাওয়ার বসাইতে হয়েছে। তো সব মিলায় 1150-1200 টাকার মতো খরচ হয়েছে। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, লিখে রাখেন খাতার কোনায়, আসবে পরীক্ষায়। ওকে, ঠিক আছে।
थैंक यू सो मच, लव यू एवरीवन, लव यू बच्चा लोग, आई लव यू, हैव ए नाइस इवनिंग। দোয়া করেন সবার জন্য, দোয়া করেন সবার জন্য। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড বাই।